এইচএসসি 2026 ও 2027 সকল শিক্ষার্থীরা যারা রসায়ন প্রথম পত্রে কিছুই পারো না, বিশেষ করে গুণগত রসায়ন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়ন সম্পর্কে কিছুই জানো না, তাদের আজকের এই ক্লাসে আমি রসায়ন গুণগত রসায়ন এমনভাবে পড়িয়ে দিব যে এই অধ্যায়টা তোমাদের একবারে পকেটে চলে যাবে। দেখো, রসায়ন খুবই সহজ একটি অধ্যায়। যদি তুমি ভাবো যে রসায়ন আগের তুলনায় কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে, কারণ এখন খালি ম্যাথমেটিক্স টপিকগুলো হয়ে গেছে। তো যারা রসায়ন সম্পর্কে কিছুই বোঝো না, তারা আজকের ক্লাসে আমি গুণগত রসায়নকে এমনভাবে কভার করে দিব যে রসায়ন তোমার কাছে একবারে পানির মতো মনে হবে, অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে। দেখো, রসায়ন প্রথম পত্রে টোটাল আমাদের 5টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার থেকে কয়টা 5 চ্যাপ্টার পর্যন্ত। সেক্ষেত্রে প্রথম চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টারে খুব কম প্রশ্ন আসে, একটা করে প্রশ্ন আসে। তোমরা চাইলে সেখান থেকে থিওরিক্যালি কিছু টপিক পড়ে নিতে পারো। আমাদের মেন পড়া শুরু হয় দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3টা অধ্যায় যদি কেউ কভার করে নিতে পারে, তাহলে সেই শিক্ষার্থী অবশ্যই এইচএসসি পরীক্ষায় কিন্তু এখান থেকে নিঃসন্দেহে প্লাস পাবে। তার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের শেখার টপিক হলো গুণগত রসায়ন। এই জায়গা থেকে প্রশ্ন 2 সেট অথবা 3 সেট প্রশ্নপত্র আসে। তো এখন এই জায়গায় আমরা কিভাবে শিখবো? আমরা শিখবো একবারে বেসিক থেকে। আমরা একবারে বেসিক থেকে শিখবো এই জন্য যেন আমাদের বেসিক মজবুত হয়, কেননা বেসিক যত মজবুত হবে তুমি তত ভালো কিন্তু বোর্ড প্রশ্ন ক্লিয়ার করতে পারবা। তো আমাদের সেখানে টপিক কিভাবে থাকবে? প্রথম আমরা বেসিক কিছু কনসেপ্ট আলোচনা করব, সেই কনসেপ্টের উপরে কিছু প্রশ্ন ক্লিয়ার করব। তারপরে সেই টপিকের উপরে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, সেই টপিকের উপরে বিগত সালে সেই প্রশ্নগুলোকে ক্লিয়ার করব। এইভাবে যদি আমরা পড়তে পারি, তাহলে রসায়ন আমাদের কাছে একবারে সহজ মনে হবে। আর আমরা যদি শুধু বেসিক শিখি, বোর্ড প্রশ্ন ক্লিয়ার না করি, তাহলে আমরা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো না। আবার এমন হলো যে সবগুলো বেসিক কনসেপ্ট একবারে শিখে ফেললাম এবং লাস্টে সবগুলো বোর্ড একবারে কভার করতে যাচ্ছি, সেক্ষেত্রেও আমরা কিন্তু সমস্যার সম্মুখীন হব। তাই আমাদের শেখার টেকনিকটা এরকম হওয়া উচিত যে আমরা প্রথমে বেসিক থেকে শিখবো, শেখার পরে যেই টপিকটা নিয়ে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম বা যে টপিকটা আমি শিখতে পারলাম, সেই টপিকের উপরে বিগত 10 বছরে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো সমাধান করব। তারপরে আবার পরবর্তী টপিক শিখবো, পরবর্তী টপিকেও আমরা সেমভাবে বিগত সালের প্রশ্নপত্র উত্তর করব। তো আমরা যদি এইভাবে আমাদের পড়ার প্যাটার্নটা যদি এভাবে রাখি, তাহলে অবশ্যই আমরা রসায়নে সর্বোচ্চ পরিমাণ মার্ক অর্জন করতে পারবো। তো চলো শুরু করি আমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের ক্লাসে। তো সর্বপ্রথম আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। রসায়নের কথা বলতে গেলে আমাদের কিছু মিথ্যা মতবাদ রয়েছে যা বিগত সালগুলোতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। সেই মিথ্যা অপবাদগুলো আমরা দেখব যে এখানে কি কি আছে। তো বিখ্যাত কিছু মিথ্যা অপবাদ এখানে বেশ, যখন আমরা রসায়ন বইটাকে, গুণগত রসায়ন বইটাকে খুলি, তখনই আমরা কিছু বেসিক আলোচনা দেখি, কণিক গতিতত্ত্ব, তারপর কিছু বেসিক আলোচনা থাকে। সেই বেসিক আলোচনা থেকে আমরা যদি শর্টকাটলি কথা বলি, সেক্ষেত্রে আমাদের এভাবে বলতে পারি। সর্বপ্রথম হলো ডেমোক্রিটাস সম্পর্কে আমরা সে জায়গায় দেখতে পারি। তো ডেমোক্রিটাস আসলে তিনি কি করেছেন? তিনি করেছিলেন হলো একটা অবিভাজ্য মতবাদের নাম দিয়েছিলেন, যার নাম দিয়ে দিয়েছিলেন অ্যাটম। তো অ্যাটম জিনিসটা কি? অ্যাটম মানে অবিভাজ্য, যেই জিনিস কি হয় না, কখনো ভাঙা যায় না, যে জিনিসকে ভাঙা যায় না। পরমাণু এমন একটি কি তোমার হলো অ্যাটম বা অবিভাজ্য, এটাকে কখনো কি করা যায় না, ভাঙা যায় না। এই মতবাদটা সর্বপ্রথম কে দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন হলো ডেমোক্রিটাস। তিনি সর্বপ্রথম এই মতবাদটা দিয়েছিলেন। এবং এই শব্দে 2টি গ্রিক শব্দ আছে, এ মানে নট, আর হলো টেমনি। টেমনি অর্থ হলো নট কাট। কাট মানে তো বোঝে যে ভাঙা যায় না, হতে উদ্ভূত। অর্থাৎ ডেমোক্রিটাসের মতে পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটি অবস্থানে পৌঁছা সম্ভব যখন তাকে আর কোনোভাবেই ভাঙা সম্ভব হয় না। কিন্তু অ্যারিস্টটল এই মতবাদের বিরোধিতা করেন, যার ফলে এই মতবাদ তখন চাপা পড়ে যায়। এই যে ডেমোক্রিটাসের যে মতবাদ, এই সম্পর্কে তোমাদের বইয়ের শুরুতে কিন্তু অনেক কিছু লেখা আছে। এখন এই মেন থিওরিটা কি, এখান থেকে আসলে কতটুকু প্রশ্ন আসে? বিগত সাল যখন আমরা ঘাটাঘাটি করলাম, তখন আমরা এখান থেকে খুব বেশি প্রশ্ন পাইনি, খুব অল্প সংখ্যক প্রশ্ন ছিল। সেখানে বলা হয়েছিল ডেমোক্রিটাসের মতবাদকে কে বিরোধিতা করেন? সে কে করেন? অ্যারিস্টটল। ডেমোক্রিটাস এমন একটা মতবাদ দেন যেটাকে হলো অবিভাজ্য মতবাদ বলি আমরা। সেই অবিভাজ্য মতবাদ দেওয়ার পরে এটা বেশ দীর্ঘ সময় ব্যাপী ওখানে একটা গল্প ছিল। তো দীর্ঘ সময় ব্যাপী এটা কন্টিনিউ চলার পরে এক সময় বিজ্ঞানী অ্যারিস্টটল এসে এই মতবাদের একটা বিরোধিতা করেন, যার ফলে সেই মুহূর্তে তোমার এই যে ডেমোক্রিটাসের যে মতবাদ, সেটা কিন্তু চাপা পড়ে যায়, সেটা নিয়ে কিন্তু আর কখনোই কোনো গবেষণা হয় না। আর আমরা জানি যে এই ক্রমটা কিন্তু বোর পর্যন্ত এসে থেমেছে। প্রথমে ডেমোক্রিটাস, তারপর ডাল্টন, তারপর কি করছে রাদারফোর্ডকে আবার সংশোধন করে কি করছে বোর। এবং আমরা বর্তমান যে মডেলগুলো পড়ি, সবগুলো বোর কিন্তু বোরের মডেল পড়ি। তো এখন প্রশ্ন হলো, এই যে একটা ইতিহাস, এই যে একটা প্যাটার্ন আসলো কিভাবে?
তো তার একটা সংক্ষিপ্ত পরিচয় আমরা জানবো। তো আমি যেমনটা বললাম যে ডেমোক্রিটাস অবিভাজ্য করছে, তার মতে এমন কি কোনোভাবেই সম্ভব না যে কোনো কিছু ভাঙা, এমন পরিস্থিতি আসে যখন এটাকে আর কখনো ভাঙা যায় না, কিন্তু যাকে অ্যারিস্টটল এর বিরোধিতা করছে এবং তাকে ভুল প্রমাণ করছে। তারপরে আসে হলো বিজ্ঞানী ডাল্টনের কথা। এই সেম কাজ বিজ্ঞানী ডাল্টন আবার পুনরাবৃত্তি করে। তিনি আবার কি করেন, এই সেম কাজটাকে তিনি পুনরাবৃত্তি করে। এই মাত্র ডেমোক্রিটাস যে কথাটা বলছে যে এটাকে এমন একটা পর্যায়ে আনা যায় যে পর্যায়কে এখানে কোনোভাবে ভাঙা যায় না, তো এই সেম মতবাদকে তিনি কি করলেন, বিজ্ঞানী ডাল্টন পরবর্তীতে আনলেন কিভাবে, তিনি বললেন ডেমোক্রিটাসের মতবাদকে পুনরাবৃত্তি প্রতিষ্ঠা করেন। তিনি কি বলেন, তার মতে পরমাণু অবিভাজ্য এবং তার সৃষ্টি ও কি ধ্বংস হয় না। বিজ্ঞানে ডাল্টন এসে মানে অনেক কিছু আছে ইতিহাসে, তোমাদের মেন বই অনেক কিছু আছে, আর বই তো অনেক জানোই তো, তোমাদের অনেকগুলো বই, সবগুলো বইকে নিয়ে যদি সারাংশভাবে কথা বলি, তিনি এসে সেই বইটাকে আবার কি করছে, যে অবিভাজ্য মতবাদ সেটাকে আবার কি করছে, পুনরাবৃত্তি করছে। এবং তার মতে পরমাণুকে কি করা যায় না, ভাঙ্গাও যায় না, এর কোনো ধ্বংস বা এর কোনো সৃষ্টি হয় না। এই সেম মতবাদকে আবার পুনরাবৃত্তি করেন কেনা, সে আসলে রাদারফোর্ড। রাদারফোর্ড এসে আবার নতুন একটা তথ্য দেয় যে ডেমোক্রিটাস এটা উৎপন্ন করলো, তখন যখন অ্যারিস্টটলের বিরোধিতা করলো তখন ডেমোক্রিটাসের এই মতবাদটা আর চললো না। তো যখন এর মতবাদ চললো না তখন আসলো বিজ্ঞানী ডাল্টন এসে এই সেম মতবাদকে পুনরাবৃত্তি করে তিনি বললো পরমাণুর সৃষ্টি বিন্যাস কোনো কিছু নাই। সেম মতবাদের উপরে ভিত্তি করে আসলেন বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি এসে ডেমোক্রিটাস ও ডাল্টনকে সরিয়ে নতুন দ্বার উন্মোচন করলেন। তিনি বললেন পরমাণু বিভাজ্য। তিনি আবার কি বললেন, পরমাণু বিভাজ্য। এখন যেখানে ইতিমধ্যে দুইটা বিখ্যাত বিজ্ঞানী ডেমোক্রিটাস এবং বিজ্ঞানী ডাল্টন এই মতবাদ দিয়েছেন। বিজ্ঞানী ডাল্টন তোমার কি ডেমোক্রিটাস ঈশ্বর করছিল হলো অ্যারিস্টটল করার পরবর্তীতে সেইটা কিন্তু চাপা পড়ে গেছে। তারপরে আবার সে কি করলো, বিজ্ঞানী ডাল্টন চলে আসলো। বিজ্ঞানী ডাল্টন এসে কিন্তু সেম মতবাদকে পুনরাবৃত্তি করলো যে এটাকে অবিভাজ্য, এটার সৃষ্টি বা বিনাশ নেই। এখন ইনার যেই মতবাদটা আছে এটাকে আবার ভাঙলো কে, সেক্ষেত্রে ইনি ভাঙলো হলো রাদারফোর্ড। কে ভাঙলেন, রাদারফোর্ড ভাঙলেন। রাদারফোর্ড বললেন যে এটা কি, এটা হলো বিভাজ্য। এবং এই রাদারফোর্ডের পরবর্তীতে তোমরা জানো যে 1913 সালে কে আসছিল বোর এসে কি রাদারফোর্ড করছিল 1911 সালে, এবং বোর এসে তার মতবাদে কিছু সমস্যা ছিল যেটাকে সংশোধন করে এখন বর্তমানে আমরা যে মডেলগুলো ইউজ করি সেটা হলো বোরের মডেল। আশা করি এই যে মডেলের যে একটা ইতিহাস, এই যে মডেলের একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা তুমি বুঝতে পারছো। অবশ্যই এই পয়েন্টের একটা স্ক্রিনশট নিবা, যারা পেড কোর্সে আছো তারা অবশ্যই এটার তুমি যেই ক্লাসটার লিঙ্ক আছে, তো এই পিডিএফটা তোমরা কিন্তু ডেসক্রিপশনে ওখানে নিচে পেয়ে যাবা। আর যারা ফ্রিতে দেখছো, যেহেতু আমি এই ক্লাসটা উভয় পক্ষের জন্য দিচ্ছি, তো যারা ফ্রিতে দেখছো তারা কিন্তু অবশ্যই একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নিবা, ঠিক আছে। তো এই তো ছিল আমাদের বিজ্ঞানীদেরকে ইতিহাস, কিভাবে আমাদের বর্তমান যে মডেলটা চলতেছে অর্থাৎ বোরের পরমাণু মডেল সেটা কিভাবে চলতেছে এবং সেটা কিভাবে আসলো আমাদের মাঝে, সেই বিষয়টাকে আমরা বুঝতে পারছি। অবশ্যই কমেন্ট সেকশনে সবাই বলবা যে তোমরা কি বুঝতে পারছো আসলে যে বোরের যে মডেলটা, এই মডেলটা কিভাবে আসলো আমাদের মাঝে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ইতিহাসটাকে সামারি আমি আরেকবার যদি করতে চাই, সেক্ষেত্রে আমাকে বলতে হয় যে সর্বপ্রথম বিজ্ঞানী ডেমোক্রিটাস একটি অবিভাজ্য মতবাদ উপস্থাপন করেন এবং সেই মতবাদের বিরোধিতা করেন কি বিজ্ঞানী অ্যারিস্টটল। এবং বিজ্ঞানী অ্যারিস্টটলের পরে দীর্ঘদিন ব্যাপী এই মতবাদটা চাপা পড়ে যায়। এর পরবর্তীতে চাপা পড়ার পরে এটা বিজ্ঞানী ডাল্টন আবার ওই মতবাদটাকে নিয়ে আসার পরে বিজ্ঞানী ডাল্টন যখন এই মতবাদটাকে নিয়ে আসে তখন আবার ইনার বিরোধিতা করেন হলো বিজ্ঞানী রাদারফোর্ড সেই বিরোধিতা করার পরে এই সময় তিনি বললেন হলো কি এটা বিভাজ্য, এবং রাদারফোর্ডের বিষয়গুলো সৌর মডেলকে পরিচিত করে, যেটা আমরা পরবর্তী টপিকে এটাকে বিস্তারিত লেখা আছে। এখন এই মুহূর্তে বিজ্ঞানী রাদারফোর্ডের যে মডেল আছে সেটাকে আবার একটু সংশোধন করে যেটা আনে সেটা হলো বোর 1913 সালে, এবং এখন পর্যন্ত আমরা যে মডেলগুলো ইউজ করি সবগুলোকে বোরের মডেল ইউজ করি। তো বোঝা গেল যে এই যে মডেলের একটা ইতিহাস, সেই বিষয়টাকে আমরা কিন্তু বুঝতে পারলাম। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না। এর পরবর্তী আমাদের টপিক আসে পরমাণু এবং অণু। এখন পরমাণু কি জিনিস আর অণু কি জিনিস, যদি আমি সংজ্ঞায় কথা বলি, সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক যা রাসায়নিকভাবে অপরিবর্তনীয় এবং মৌলিক কণাগুলোর দ্বারা গঠিত। প্রতিটি পরমাণু প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দ্বারা গঠিত। এবার আসে তারপরে অণু। আমি তারপরে এই দুটোর মধ্যে একটু বিস্তারিত কথা বলবো। যেমন অণু হলো দুই বা ততোধিক বা তার চেয়ে বেশি, যেটা দুই বা ততোধিক পরমাণুর রাসায়নিক বন্ধনের মাধ্যমে গঠিত একটি একক। অণু স্বাধীনভাবে অস্তিত্ব বজায় রাখতে সক্ষম এবং এর রাসায়নিক বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে। এখন প্রশ্ন হলো এই দুইটার মধ্যে আসলে
ডিসটেন্সটা কি, এটা তোমরা এসএসসি লেভেলেও পড়ছো যে এর মধ্যে ডিসটেন্স কি, এর মধ্যে পার্থক্য কি, বা কিভাবে এটাকে আমরা উপস্থাপনা করতে পারি। যেমন আমরা যদি খেয়াল করি, আমরা পানির সংকেত জানি। পানির সংকেত কি? H2O, এটা একটা পানির সংকেত। এইটার মধ্যে কি আছে? H আছে দুইটা। H আছে কয়টা? H আছে দুইটা, এবং O আছে কয়টা? O আছে একটা। তো এই যে H যে আছে, এই Hটাকে বলা হয় অণু। এই যে O আছে, এটাকে বলা হয় অণু। তার মানে এই পানির মধ্যে টোটাল 3টা অণু আছে। পানির মধ্যে কয়টা অণু আছে? 3টা। আর এই যে এই 3টা অণু বা 3টা পরমাণু নিয়ে যে গঠিত হয়েছে, সেটাকে আমরা বলি অণু। কথা কি বুঝতে পারলা? যে এটাকে H আছে কয়টা? দুইটা, এবং অক্সিজেন আছে কয়টা? একটা। তাহলে দুইটার একটা মিলে যে গঠিত আছে, এটাকে আমরা বলি পরমাণু। তার মানে এই পানি 3টা পরমাণু নিয়ে গঠিত হয়েছে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে এই যে পানিটা তৈরি হয়েছে H2O, এইটা হলো অণু। কথা কি বোঝা গেল? পানি কি কি? হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হয়েছে। হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা আলাদাভাবে পরমাণু, কিন্তু এই পুরো যৌগটা পানি, সেটা হলো আমার কি? অণু। সহজ বাংলায় যে যেমন হলো নাইট্রোজেন, Na, নাইট্রোজেন, এটা নাইট্রোজেন একটা হলো কি? অণু, সরি পরমাণু। নাইট্রোজেন একটা কি? পরমাণু। এখন নাইট্রোজেনের সাথে যদি তুমি 2 লাগাই দাও, তাহলে এটা হয়ে যায় অণু, কারণ নাইট্রোজেন এখানে কয়টা আছে? দুইটা। একটা জিনিস থাকলে তাকে আমরা বলি পরমাণু, আর যদি 2 বা ততোধিক হয় বা 2 বা তার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি কি? অণু। এখন এখান থেকে প্রশ্ন আসে, অণু পরমাণুর মধ্যে পার্থক্য লিখো। খ নম্বর প্রশ্নে খুব পরিমাণ দেখা গেছে বিগত কয়েক সালে। এখান থেকে আমরা এটা বিগত তোমরা কিন্তু এসএসসি লেভেলে পড়ছো এগুলোকে, তো এই জিনিসটা আমরা মুখস্থ করে নিব একটু আলাদাভাবে। আর একটা জিনিস বলি, পার্থক্য লেখার সময় তোমরা এরকম ছক করে লিখবা। পার্থক্য অনেকে অনেকভাবে লেখে। কেউ লেখে প্রথমে পরমাণু লিখে পরমাণু যাবতীয় বিবরণ দেয়, তারপর অণু লিখে অণুর আবার যাবতীয় বিবরণ দেয়। এইভাবে কিন্তু লেখে, ম্যাক্সিমাম শিক্ষার্থী এভাবে লেখে। কিন্তু আমরা যখনই কোনো পার্থক্য লিখবো, আমরা সবসময় চেষ্টা করবো যে শিক্ষককে অ্যাট্রাকশন করার জন্য। এমন না যে শিক্ষক আমাদের সব লেখা দেখুক, এরকম কোনো কথা না। আমরা এমন স্টাইলে লিখবো যেন শিক্ষক আমাদের থেকে এই জায়গায় খাতায় মার্ক দিতে বাধ্য হন। এখন সেক্ষেত্রে আমরা এভাবে লিখবো, ঠিক আছে? অণু এবং পরমাণুর মধ্যে বিভিন্ন ধরনের কি মৌলিক পার্থক্য রয়েছে, যা নিম্নে তুলে ধরা হলো। এরকম লেখার পরে আমরা একটা সাইড দিব বিষয়, একটা দিব পরমাণু, আর একটা দিব হলো অণু। এবার দেখো, আমাদের বিষয় রাখতে হবে কি? প্রথমে রাখতে হবে সংজ্ঞা, দুজনের অণু এবং পরমাণুর সংজ্ঞা রাখতে হবে। তারপরে গঠন, দুজনের গঠন নিয়ে আলোচনা করতে হবে। তারপর স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে তাদের কথা বলতে হবে। রাসায়নিক বন্ধন সম্পর্কে তাদের কথা বলতে হবে, এবং অণুর কিছু উদাহরণ এবং পরমাণুর কিছু উদাহরণ তোমাদের দিতে হবে। যেমনটা এখানে বলা হয়েছে, এটা আমি কিন্তু আগে বললাম যে পরমাণুর বললো কি? পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক, যা রাসায়নিকভাবে অপরিবর্তনীয়। এটা হলো কি? পরমাণুর সংজ্ঞা। পরমাণু কাকে বলে? পরমাণু একে বলে। এবার প্রশ্ন, অণু কাকে বলে? অণু হলো তোমার কি? দুটি বা তার চেয়ে বেশি, 2 বা ততোধিক পরমাণুর রাসায়নিক বন্ধনের মাধ্যমে গঠিত একটি একক। তাহলে এই গেল আমার 1 নম্বর টপিক। এরপর আমার আসে 2 নম্বর গঠন। গঠন হলো পরমাণু যেটা আছে, পরমাণু হলো প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দ্বারা গঠিত। পরমাণু কি দ্বারা গঠিত? পরমাণু প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, এই 3টা কণিকা দ্বারা কি হয়? গঠিত। কিন্তু অণুর কথা বলি, অণু হলো এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত। বিষয়টা কি? পরমাণু প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন দ্বারা গঠিত, আর অণু হলো পরমাণু দ্বারাই গঠিত। 2 বা ততোধিক পরমাণুর সমন্বয়ে কি? অণু গঠিত। কথা কি বোঝা গেল? এরপর আসতে আসলে স্বতন্ত্র অস্তিত্ব। স্বতন্ত্র অস্তিত্বের বিষয়ে যদি কথা বলি, সেটা হলো পরমাণু সাধারণত একা থাকতে পারে। সাধারণত পরমাণু কি থাকতে পারে? একা থাকতে পারে। তবে অনেক ক্ষেত্রে অণু গঠনের জন্য একত্রিত হয়। পরমাণু কি হয়? সাধারণত একাই থাকে। যেমন হলো অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো কি সচরাচর একাই থাকে। কিন্তু এরা যখন বন্ধন গঠন করে, যেমন H2O তৈরি করছে, তখন কি H একা থাকতে পারে, ও কিন্তু একা থাকতে পারে। কিন্তু এরা দুজন পানি গঠন করার জন্য বা একটা বন্ধন গঠন করার জন্য এরা নিজেদের মধ্যে কি করে? তখন নিজেদের মধ্যে একত্রিত হতে পারে। তো এই হলো বিষয়। আর অণুর ক্ষেত্রে অণু কখনো কি স্বাধীনভাবে অস্তিত্ব বজায় রাখতে পারে? অণু কি স্বাধীনভাবে কি অস্তিত্ব বজায় রাখতে পারে এবং নির্দিষ্ট রাসায়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে। আচ্ছা, এরপরে আসি রাসায়নিক বন্ধন। অণু এবং পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধনটা কি? সেক্ষেত্রে আমরা বলতে পারি পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন থাকতে পারে বা নাও থাকতে পারে। কিছু জিনিস আছে যার মধ্যে রাসায়নিক বন্ধন নেই। যেমন হলো তোমার হলো আর্গন বা নিয়ন, যেগুলো আছে, যেগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস আমরা বলি, গ্রুপ নম্বর 18। এরা রাসায়নিকভাবে কারোর সাথে বিক্রিয়া করে না, তাই এদের মধ্যে কি কেউ কিন্তু কারোর সাথে কোনো বিক্রিয়া উপস্থাপন করে না, বা এরা কাউ কি, যেমন কি আছে, হ্যাঁ, হিলিয়াম,
লিথিয়াম, তারপর কি আর্গন, ক্রিপ্টন, জেনেন। তো এই যে লাস্ট গ্রুপে যে মৌলগুলো, গ্রুপ নাম্বার 18 মৌলগুলো, এরা কারোর সাথে কি করে না, রাসায়নিকভাবে কোনো বিক্রিয়া করে না। আর যখন এরা রাসায়নিকভাবে কখনোই কারোর সাথে কি করে না, বিক্রিয়া করে না, তখন এরা কি হয়, এরা কিন্তু তোমার কি রাসায়নিকভাবে বন্ধন না করেও থাকতে পারে। ওইটাও কিন্তু এক একটা হলো পরমাণু। তাহলে ওইটাও কি এক একটা পরমাণু। এবার যদি আসে অণুর কথা, অণু কখনোই রাসায়নিক বন্ধনের মাধ্যমেই গঠিত হয়। অণু কখনোই একা থাকতে পারে না। অণু হইতে হলে কারো না কারো সমন্বয় থাকতে হয়। যেমন হলো অণু হইতে হলে তোমার এখানে যদি দেখে H2 আছে, H2 মানে পানি, তো হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা কিন্তু গঠিত হয়েছে। তারপর কি অক্সিজেন গ্যাসের কথা হলে O2 আছে, দুজনের সাথে গঠিত হয়েছে। কার্বন ডাইঅক্সাইড CO3 কি 2 আছে। তো এখানে এইটা কিন্তু সবসময় রাসায়নিক বন্ধন, মানে অণু কিন্তু সবসময় রাসায়নিক বন্ধনের সাথেই সংযুক্ত থাকে। কিন্তু পরমাণু চাইলে সে রাসায়নিক বন্ধনের সাথে থাকতেও পারে, আবার চাইলে নাও থাকতে পারে। এখন উদাহরণ তো লক্ষ লক্ষ উদাহরণ দেওয়া যায়। এখানে জাস্ট আমি কিছু মূল্য উল্লেখ করে দিছি, তুমি চাইলে পর্যায় সারণীতে যতগুলো মূল্য আছে সব উল্লেখ করে দিতে পারো। চাইলে পর্যায় সারণীতে যত ধরনের মূল্য আছে সবগুলো কি করতে পারো, উল্লেখ করতে পারো। ঠিক আছে। নাম্বার 1 হাইড্রোজেন, তারপর অক্সিজেন, কার্বন, এগুলো সবগুলো কি দেখো, আর নিচে কিছু নেই। তো এইগুলোকে আমরা বলি পরমাণু। আর এইগুলো দ্বারা আবার গঠিত হয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত হয়েছে পানি। ঠিক আছে। আর অক্সিজেন নিজেই আছে কি অক্সিজেন গ্যাস। এবং তোমার যদি কথা বলি কার্বন এবং অক্সিজেন দ্বারা গঠিত হয়েছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে। তো এইগুলো হলো কি পরমাণু। আশা করি অণু পরমাণু সমন্বয় যেহেতু একটা সমস্যা, সেই সমস্যাটা তোমাদেরকে ক্লিয়ার করছে। যদিও আমি জানি যে এটা তোমরা আগে থেকে জানো, অণু পরমাণুর বিষয়টা তোমরা আগে থেকেই জানো। তো আবারও সেম কথা বলবো যে একবার কি করে নেবা, একটা স্ক্রিনশট নিয়ে নিবা যেন তোমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে। ওকে। তো এর পরবর্তী টপিকে চলে যাবো আমরা। তো এখানে অণু পরমাণু টপিকটা আমাদের শেষ হয়ে গেল। এর পরবর্তী টপিক ওকে। এবার কণিকার প্রকারভেদ। কণিকার প্রকারভেদ। এবার কণিকা আসলে কয় ভাগে বিভক্ত? সচরাচর আমি যদি কণিকাকে ভাগ করি সেক্ষেত্রে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 স্থায়ী কণিকা, যেগুলো আমরা যেমন হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন তোমরা জানো। অস্থায়ী কণিকা, এটা তোমরা জানো না, এটা তোমাদের জন্য নতুন আসছে ইন্টার লেভেলে। আর একটা হলো কম্পোমিস বা তোমার ভেট। ঠিক আছে। তো এই 3 ভাবে আমরা কণিকাগুলোকে কি করতে পারি, ভাগ করতে পারি। স্থায়ী কণিকা সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা আছে। তাহলে প্রথম কথা হলো কণিকা। কণিকা কাকে বলে? যে সকল ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর কি মূল কণিকা বলে। মূল কণিকাকে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 আমি যেমন বললাম যে স্থায়ী মূল কণিকা, নাম্বার 2 অস্থায়ী মূল কণিকা, এবং হলো ভারী কণা বা কম্পোজিট কণা। ঠিক আছে। এটাকে আমরা একটা প্যাটার্নে দেখাতে পারি যে আমাদের যে কণিকা আছে অর্থাৎ মূল কণিকা নাকি মূল কণিকা, এই মূল কণিকাকে আমরা কি করতে পারি, 3টা ভাগে ভাগ করতে পারি। আমরা মূল কণিকাকে 3টা ভাগে কি করতে পারি, ভাগ করতে পারি। নাম্বার 1 হলো স্থায়ী কণিকা। আমরা একে ভাগ করতে পারি স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। ঠিক আছে। অস্থায়ী কণিকা এবং হলো এখানে তোমার হলো কম্পোজ। এখানে আমরা কি ভাগ করতে পারি, কম্পোজ বা ভারী। ঠিক আছে। কম্পোজ। তো কম্পোজিট হিসাবে আমরা কি বা কম্পোজ হিসাবে ভাগ করতে পারি। স্থায়ী কণিকা আবার 3 রকম। তোমরা সবাই জানো যে স্থায়ী কণিকা আবার কয় রকম, 3 রকম। স্থায়ী কণিকা সম্পর্কে কথা বলতে গেলে নাম্বার 1 তোমরা এটা সবাই জানো, স্থায়ী কণিকা 3 রকম। সেটা হলো প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। এটাকে উল্টো করে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে কি আমরা কি জানি, আমরা জানি প্রোটন। ঠিক আছে। প্রোটন, ইলেকট্রন এবং কি নিউট্রন। এটাকে আমরা আবার কয় ভাগে ভাগ করি, 3 ভাগে। প্রোটন স্থায়ী কণিকা হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। এবার আসি অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকার মধ্যে অনেকগুলো আছে। তো এগুলোর মধ্যে কোনো ভাগ নাই, একগা দিয়ে মানে অভাব নেই। তার মধ্যে আছে হলো পজিটেন, নিউট্রেন, তারপর অ্যান্টি নিউট্রেন, মেসন ইত্যাদি। তো এখানে আরও বেশ অনেকগুলো আছিল। তো এগুলো আমরা কিন্তু এখানে লিখতে পারি যে প্রোজেটেন, তারপর হলো তোমার কি নিউট্রেন, তারপরে যে তোমার কি অ্যান্টি নিউট্রেন, তারপর হলো মেসন। ঠিক আছে। আরও যেগুলো আছে সেগুলোকে আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে। এখানে তো এগুলোকে আমরা বলি কি অস্থায়ী কণিকা। তাহলে এগুলো আমাদের অস্থায়ী কণিকা, এগুলো আমাদের স্থায়ী কণিকা। আর কম্পোজের কথা বলতে পারলে আমরা আলফা কণা বলতে পারি এবং হলো ডিউটেন। আলফা কণা মানে কি, আলফা কণা মানে হলো তোমার কি আলফা কণা মানে হিলিয়ামের 2+। এই দেখো হিলিয়ামের 2+, এটাকে কিন্তু আলফা কণা বলা হয়। তোমরা আলফা কণা বলতে বোঝো, এটাকে আমরা আলফা কণা বলি। আচ্ছা, হিলিয়াম বলতে 4, 2, এখানে হলো 2, এখানে হলো 2+। এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি আলফা কণা। তোমরা আলফা বলতে এটা বোঝো। এখন আলফা বলতে তোমরা বোঝো এটা, আর আমরা বুঝি হলো হিলিয়াম 2+, এটা হলো আলফা কণা।
এছাড়াও আলফা কণা ছাড়া হলো ডিউটেরিয়াম আমরা বলতে পারি, সেটাও তোমাকে কম্পোজ। কম্পোজের ক্ষেত্রে আমরা বলতে পারি হলো এখানে তোমার যেটা আছে সেটা হলো 2 1 তোমার কি প্লাস 2 1 কে প্লাস। তো এটাকে আমরা বলি কি ডিউটেরন কণা। তাহলে কম্পোজ কয়টা? কম্পোজ হলো দুইটা, একটা হলো তোমার আলফা কণা, একটা হলো ডিউটেরন কণা। আলফা কণার মাধ্যমেই কিন্তু রাদারফোর্ডের যেই মডেলটা আছে সেই মডেলটা কিন্তু আলফা কণার বিকিরণের মাধ্যমে আসছে। তো এই যে জিনিসটা, তো একে মূল কণিকাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজ। স্থায়ী কণিকাকে আমরা কি তিনটা হলো স্থায়ী কণিকা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। অস্থায়ী কণিকা বা প্রোটন, নিউট্রন, অ্যান্টিনিউট্রন, মেসন, মিওন, ঠিক আছে এগুলো। কম্পোজের ক্ষেত্রে আমরা বলতে পারি আলফা কণা এবং হলো ডিউটেরন কণা। তো এইভাবে আমরা কি করতে পারি, কণিকার প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করতে পারি, বা প্রকারভেদ সম্পর্কে এই জিনিসগুলো আছে। তবে এখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে সেটা একটা ছক লাগবে, ঠিক আছে? এই ছকটা আমাদের জানতে হবে। বিশেষ করে এটা হলো স্থায়ী কণিকার। এই যে ছকটা আমার পিছিয়ে দেখতে পাচ্ছ, এটা হলো স্থায়ী কণিকার। এই ছকটা কেন লাগবে? যখন আমরা বোরের যেই ম্যাথগুলো আছে, যে বোর পরমাণু মডেল শিখবো, তো এখন তো তোমরা একবারে কিছু জানো না, আমি ধরে নিচ্ছি একবারে এখন কিছু জানো না, আমি বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছি। তো এই বেসিকের পরে আস্তে আস্তে আমরা রাদারফোর্ডে যাব, তারপর বোরে যাব। যখন আমরা বোরের মডেলটা পাবো, রাদারফোর্ডের পরে যখন আমরা বোরের মডেলে যাব, বোরের মডেল থেকে বিগত সালে প্রচুর প্রশ্ন আসছে। সেই ক্ষেত্রে এই জায়গার অনেক মান, যেমন ইলেকট্রনের, বিশেষ করে ইলেকট্রনের মানগুলো আমাদের মুখস্থ লাগে। ইলেকট্রনের ভর আমার সিজিএস এককে মুখস্থ লাগে, এমকেএস এককে মুখস্থ লাগে, এসআই এককে মুখস্থ লাগে। তো এটা আমাকে মুখস্থ করা থাকা লাগে। তো এখন বেসিক কনসেপ্টে যদি এই জিনিসগুলো আমরা মুখস্থ করে যাই, তো অঙ্ক করার ক্ষেত্রে সেই জিনিসগুলো আমাদের কোনো সমস্যা হবে না। আর যদি এই মুহূর্তে আমরা বেসিক কনসেপ্টে এগুলো মুখস্থ না করি, তাহলে কিন্তু অঙ্ক করতে গিয়ে এগুলো আমাদের বিশাল একটা প্রবলেম আমরা কিন্তু ফেস করব। তো চলো এবার এই জিনিসটা আমরা মুখস্থ করি। প্রথমে আমি রাখছি স্থায়ী কণিকা, 3 রকম কণিকা। ইলেকট্রন, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, প্রোটন, যেটাকে আমরা পি দ্বারা, এবং নিউট্রন, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এটার আবিষ্কারক তো ইলেকট্রন আবিষ্কার হয় তোমার কত? ইলেকট্রন আবিষ্কার হলো তোমার 1897 সালে। তো আবিষ্কার করেন কে? জে থমসন, বিজ্ঞানী জে থমসন 1897 সালে ইলেকট্রন সর্বপ্রথম আবিষ্কার করেন, ঠিক আছে? আবিষ্কার প্রক্রিয়া ছিল, তিনি হলো ক্যাথোড রশ্মি প্রক্রিয়া দ্বারা, মানে ক্যাথোড রশ্মি যখন প্রক্রিয়া করে তখন এই ইলেকট্রন কি করে? আবিষ্কার হয়। এবং ইলেকট্রনকে তিনি ই দ্বারা প্রকাশ করেন। কি দ্বারা প্রকাশ করেন? ই দ্বারা। ইলেকট্রনের প্রকৃত ভর হলো 9.11 গুণন 10 কত? 28 গ্রাম, অথবা এটাকে কেজিতেও করতে পারি। প্রকৃত চার্জ হলো 1.6 গুণন 10 কুলম্ব, যেটা তোমরা আগে থেকে জানতাম, বাট এখন এই মুহূর্তে আমাদের অঙ্ক করার জন্য সিজিএস এই এককটা মুখস্থ থাকা লাগবে। ইলেকট্রনের ই এর মান, ইলেকট্রনের কিসের মান? এটার মান হলো ই। কোনো অঙ্কে যখন ই থাকবে তখন সেই ই এর পরিবর্তে আমাকে লিখতে হবে 4.8 গুণন 10 ইএসইউ। তো অবশ্যই মনে রাখবা যে এটা কি? সিজিএস একক। ইলেকট্রনের সিজিএস একক হলো 4.8 গুণন 10 তোমার কি ইএসইউ। এই জিনিসটা হয়তো বা তোমার বইয়ে এই মুহূর্তে দেওয়া নাও থাকতে পারে। এটা আমাদের এখানে আমরা পরবর্তী আগে ইনক্লুড করে রাখছি। কেন ইনক্লুড করছি? কারণ এই উপরের মানটা তোমার আগে থেকে মুখস্থ আছে, নতুন মানটা এই জন্য তোমাকে এই মুহূর্তে দিয়ে রাখছি, যেন আমরা যখনই অঙ্কতে হাত দিব তখন যেন এই মানটা তোমার আগে থেকে মুখস্থ থাকে। আবার এই যে এখানে 9.1 গুণন 10 কত? 18 বা 28, অর্থাৎ 28 গ্রাম। সেইটা যদি তোমার মুখস্থ থাকে তুমি কিন্তু মানটা বসাতে পারবা। বিশেষ করে এই দুইটা মান তোমাকে লাগবে। বিশেষ করে ইলেকট্রনের কথা যদি আমি বলি, ইলেকট্রনের আর কোনোটা লাগুক না লাগুক, ইলেকট্রনের কাজ ম্যাথ করতে গিয়ে, বিগত সালের প্রশ্ন করতে গেলে আমাদের এই পয়েন্টগুলো মুখস্থ থাকতে হবে। কথা ক্লিয়ার কি বুঝাইতে পারছি তোমাকে? ওকে, তাহলে এটা গেল। এরপর হলো আপেক্ষিক ভর অ্যাটমসফিয়ারে, সেটা হলো 488 গুণন 10 এমইও বা অ্যাটমসফিয়ার। তো এরপর হলো প্রোটন রাদারফোর্ড আবিষ্কার করেন। প্রোটন কি আবিষ্কার করেন? রাদারফোর্ড, যেটা করেন হলো 1911 সালে। তবে প্রোটন বা পারমাণবিক সংখ্যা সম্পর্কে একটা কথা বলা যেতে পারে, যে প্রোটন যদিও বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করার কথা 1911 সালে, এই প্রোটন থেকে পারমাণবিক সংখ্যা আসে, যা 1913 সালে মেসন আবিষ্কার করেন। এখানে অনেকের বিভ্রান্ত হতে পারে, কারণ প্রোটন ইলেকট্রন জিনিসটা সেমই। প্রোটনও যে কথা, ইলেকট্রনও সেম কথা। কিন্তু প্রোটন আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। কিন্তু পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন মোসল। তো এই দুজনের নামের মধ্যে অনেকে বিভ্রান্ত করে, বিশেষ করে এমসিকিউতে যায় এই প্রবলেমটা আমি তোমাদের অনেক দেখেছি। তো কে? প্রোটন করেন হলো বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার, যেটা করে হলো 1911 সালে। এবং এটা হলো ক্যানাল রশ্মি পরীক্ষার সময় এই প্রোটন পরীক্ষাটি কিন্তু আবিষ্কার হয়, যাকে প্রোটনকে আমরা পি অথবা হাইড্রোজেন প্লাস দ্বারা প্রকাশ করে থাকি। হাইড্রোজেন প্লাস মানে হলো প্রোটনের প্রকৃত ভর হলো 1.673 বলে অনেকে 2 বলে। এটা ডিপেন্ড তোমার উপরে যে তুমি কি রাখবা। এটার মান হলো 1.673 গুণন 10 কত? 24 গ্রাম।
এবং এর প্রকৃত চার্জ সেম, আমার নিচেরটা মুখস্থ থাকা লাগবে, উপরেরটা আগে থেকে তোমরা পড়ে নিছো। এর চার্জ হলো প্লাস, এটাও প্লাস হবে, সরি এটা প্লাস, ঠিক আছে, প্লাস 1.6 গুণন 10^19 গ্রাম কুলম্ব অথবা 4.8 গুণন 10^10 ASM। আচ্ছা, এটা আমাদের মুখস্থ মান লাগবে। আপেক্ষিক ভর হলো 1.007 গ্রাম। এরপরে আসে নিউটন। নিউটন আহামরি যদিও আমাদের খুব একটা বেশি কাজে লাগে না। নিউটন শুধুমাত্র তখনই কাজে লাগে যখন কিছু এমসিকিউ, কিছু সিম্পল এমসিকিউ করার সময় আমাদের নিউটনের এই নিউটন সংখ্যার বিষয়ে কিছু জানতে হয়, বিশেষ করে ভর সংখ্যাটা আমাদের জানতে হয় যখন আমাদের এমসিকিউ প্রশ্ন আসে। তো এসএসসি লেভেলের মতো কিন্তু থাকে না, এখানকার এমসিকিউটা একটু ভিন্ন। যেমন এরকম একটা এমসিকিউ দেওয়া থাকে, আমি তোমাকে দেখাই দিচ্ছি। সাপোজ একটা নিউটন ধরলাম আমি এখানে ধরলাম নিয়ন, ঠিক আছে, এখানে নিয়ন, আচ্ছা নিয়ন নিচে যেহেতু নিয়নই ধরলাম। আচ্ছা নিয়ন না ধরে আমি নাইট্রোজেন ধরতে চাইলাম। আচ্ছা নাইট্রোজেন নেই, নাইট্রোজেন হলো তোমার কত 7.4, ঠিক আছে, আর এখানে ধরলাম যে 3+ বা 4+। এই মুহূর্তে এরকম বলা হবে যে নাইট্রোজেনের 10টি অণুর নিউটন সংখ্যা নির্ণয় করো। নাইট্রোজেনের 10টি অণুর নিউটন সংখ্যা তুমি এই মুহূর্তে কি পারবা যে নাইট্রোজেনের 10টি অণুর নিউটন সংখ্যা বের করতে? কমেন্ট সেকশনে লেখো তো, তুমি কি আজও পারবা এই মুহূর্তে? যে কি নিয়ন তোমার নাইট্রোজেন উপরে হলো তোমার কত 14, নিচে 7, 3+ প্লাস ধরলাম। এরপরে এই অণুর কয়টা 10টা, তোমার কি 10টা অণুর নিউটন সংখ্যা নির্ণয় করো। অথবা এই যে যৌগটা আছে এই যৌগের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, নাইট্রোজেন যৌগের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এই মুহূর্তে তুমি কি এরকম এমসিকিউ করতে পারবা? এরকম এমসিকিউ ক্ষেত্রে বিগত সালে প্রচুর প্রশ্ন আছে, তুমি এই ক্লাসটা কমপ্লিট করার সাথে সবগুলো জিনিস পারবা, কোনো সমস্যা নেই। তো চলো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সামনে। আপাতত যে জিনিসটা আমাদের জানতে হবে যে নিউটন আবিষ্কার করেন হলো চ্যাডউইক। চ্যাডউইক সর্বপ্রথম 1932 সালে নিউটন আবিষ্কার করেন, ঠিক আছে, যা বেরিলিয়াম, তিনি যখন বেরিলিয়াম নিউক্লিয়াসকে আলফা পার্টিকেল দ্বারা হিট করার মাধ্যমে এই নিউটনটা কি করে তিনি পান। তো দেখো এটা আমি যেমনটা বললাম যে 1987 থেকে কিন্তু প্রথম যখন তিনি করছিলেন বিজ্ঞানী ডেমোক্রিটাস, ওইখান থেকে ধারাবাহিকটা চলতেছে। 1913 সালে যখন বোর করছে তার পরবর্তীতেও কিন্তু বিজ্ঞানীরা চাচ্ছে যে এখানে নতুনত্বভাবে সবাই চায় না যে আমি যেন সবার আগে আসি, এই বিষয়টা যে আমি যেন সবার আগে আসে। আর একটা বিষয় তোমাদের বলি, যদি আমি বেসিক কনসেপ্ট পড়াচ্ছি, যারা আমাদের এই ক্লাসটা দেখছো কিন্তু আমাদের কি পেড কোর্সে সংযুক্ত নাই, তাদেরকে অবশ্যই বলবো এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের পেড কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে অথবা এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কের নিচে দেখবে আমাদের নাম্বার পেয়ে যাবা, সেখানে আমাদেরকে সরাসরি ফোন দিতে পারো। তোমরা যারা রসায়ন সম্পর্কে কিছুই জানো না, কেমিস্ট্রি সম্পর্কে কিছুই বোঝো না, হায়ার ম্যাথ সম্পর্কে কোনো ধারণা নাই, সেই সকল শিক্ষার্থীরা এই সময় যে সময়টুকু তোমার আছে এই সময়ের মধ্যে আমাদের কোর্সে সংযুক্ত হতে পারো। বর্তমানে আমাদের কোর্সে 70% ডিসকাউন্ট চলছে, যেখানে মাত্র 510 টাকার মাধ্যমে পুরো রসায়ন কমপ্লিট করতে পারবা। আমি মনে করি এটা তোমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি। কোনো সার্কেল না, কোনো কিছু না, একবার প্রথম থেকে A to Z লাস্ট পর্যন্ত শিখিয়ে দিব মাত্র 510 টাকার বিনিময়ে 70% ডিসকাউন্টে। দেখো সবাই কিন্তু আমরা ফার্স্ট সার্কেল, সেকেন্ড সার্কেল, থার্ড সার্কেল, ফোর্থ সার্কেল, 4টা সার্কেল কিন্তু আপলোড করা হয়। প্রতিটা সার্কেলের দাম যদি 510 করে নিই, সেক্ষেত্রে কিন্তু এটা পুরো কোর্স ফি হয় 2000 টাকা একটা সাবজেক্ট। কিন্তু একটা সাবজেক্টের ক্ষেত্রে মাত্র 510 টাকা তোমরা আমাদের থেকে পাচ্ছ, শুধুমাত্র আমাদের থেকে, তাও আবার বেসিক কনসেপ্ট থেকে, একবারে প্রিমিয়াম থেকে। তুমি দেখতে পাচ্ছ যে আমি একবারে ছোট্ট লেভেল থেকে শিখাচ্ছি। আমি এই প্রশ্নটা যেমন এখন তুমি পারতেছো না, এই ক্লাসটা কমপ্লিট করার সাথে সাথে কিন্তু তুমি এগুলো পারবা, একবারে প্রথম থেকে বেসিক থেকে শেখাবো। তাই যারা এখন পর্যন্ত কোর্সের সংযুক্ত হওনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন থেকে কিন্তু কোর্সের সংযুক্ত হতে পারো। তো চলো আমরা শুরু করি আমাদের বেসিক কনসেপ্ট। অথবা তোমার যে কোনো ডাউট থাকলে আমাকে ফোন দিতে পারো, কোর্স সম্পর্কে যে কোনো ধারণা থাকলে, তুমি যে কোনো প্রবলেম হলে বা ওয়েবসাইটে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে সরাসরি আমাকে ফোন করতে পারো। সেটা সরাসরি হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে। ফোন দিয়ে আমাদের সাথে কথা বলে যদি ভালো লাগে তাহলে কোর্সে এনরোল করতে পারো। তো চলো আমরা শুরু করি আমাদের বাকি টপিকটা। ওকে, তো নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। নিউটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? নিউটনের প্রকৃত ভর হলো তোমার 1.675 গুণন 10^24 গ্রাম। এটা হলো নিরপেক্ষ, এর কোনো চার্জ নাই, এটা 0 এবং এর আপেক্ষিক ভর হলো 1.0089। তো এই ছকটা তুমি মুখস্থ করবা, আশা করি তোমার আর কিছু প্রয়োজন পড়বে না। দেন চলে যাব আমরা পরবর্তী টপিক, সেটা হলো মৌলের পরিচয়। আমি জানি মৌলের পরিচয় সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ভালো ধারণা আছে, কারণ এসএসসি লেভেল যেহেতু পাস করে আসছো, মৌলের কোন পাশে পারমাণবিক থাকে, কোন পাশে ভর থাকে, কোন পাশে চার্জ থাকে, সব কিছু তোমরা জানো। কিন্তু এখানে আমি তোমাকে অনেক নতুনত্ব কিছু শেখাবো, অনেক কিছু, কারণ হয়তোবা এসএসসি লেভেলে তুমি আমাকে পাও নাই, কারণ না আমাদের চ্যানেলটাই মাত্র বছরখানিক হয়েছে। তো যেহেতু তার মানে তুমি আমাকে পাওয়ার কথা না, এখন এসএসসি লেভেলে যখন আমাকে পাও নাই, ইন্টারে এসে পেয়েছো, তো দেখো নতুন কত কিছু আছে যা তোমরা জানো না। তো চলো আমরা সেই জিনিসগুলো শিখি। তো
তো আমরা মোলের পরিচয় বলতে আমরা মোলের পরিচয়ে দুইটা জিনিস লাগে আমাদের, মূলত পারমাণবিক সংখ্যা লাগে, মূলত ভর সংখ্যা লাগে। এখানে অনেকে আমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা মুখস্থ করি। এখন কথা হলো পারমাণবিক সংখ্যা মুখস্থ করতে হয় বা ধারাটা মুখস্থ করতেই হয়, এটাতে কোনো টেকনিক ইউজ আসলে খুব একটা ভালো হয় না, বাট ভর সংখ্যাতে বিশাল বড় বড় টেকনিক ইউজ করতে পারি আমরা, যা শুধুমাত্র টেকনিকের সাহায্যে এই সকল প্রশ্নের ভর সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। এখন চলো সেই বিষয়টা দেখি। এখন হলো পারমাণবিক সংখ্যা। আমি যেমনটা বললাম, বিজ্ঞানী মোসলে তোমার 1913 সালে বিভিন্ন মৌলের রঞ্জন রশ্মি বর্ণালী পরীক্ষা করার সময় তোমার কি পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। আর 1911 সালে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। তাহলে প্রোটন অ্যান্ড পারমাণবিক সংখ্যার বিষয় গেল। যে কোনো একটা সংকেতের উপরে যে জিনিসটাকে লেখা হয় সেটাকে আমরা বলি ভর সংখ্যা। একটা জিনিসের বাম সাইডের নিচে যেটাকে লেখা হয় সেটাকে বলি আমরা পারমাণবিক সংখ্যা। একটা জিনিসের উপরে যে জিনিস লেখা থাকে তাকে আমরা বলি চার্জ, আর নিচে যেটা থাকে তাকে বলি আমরা অণুর সংখ্যা। যেমন আমরা যদি এরকম বলতে চাই যে সোডিয়াম, আমরা এখানে বললাম সোডিয়াম, ঠিক আছে। সোডিয়াম তোমার কি হয় প্লাস, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23। তো এখানে এই বিষয়টাকে এই উপরে যেই জিনিসটা হাতের বাম সাইডের উপরে সেটা আমার কি নির্দেশ করে, ভর সংখ্যা। তার মানে এইটা আমার হলো ভর সংখ্যা, এটা আমার কি সংখ্যা, ভর সংখ্যা। নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা, সেটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এইটা আমাদের পারমাণবিক সংখ্যা। উপরে যেটা থাকে এটাকে আমরা বলি চার্জ বা আধান, এটাকে আমরা বলি চার্জ বা আধান, ঠিক আছে, আধান, এটাকে চার্জ বা আধান বলি। এবং নিচে কোনো কিছু থাকলে তাকে আমরা বলি অণু, নিচে কোনো কিছু থাকলে আমরা বলি অণু, ঠিক আছে। যেমন সাপোজ ধরো এরকম 2 দিয়ে দিলাম, এরকম 2, ঠিক আছে, সেই 2 হলো আমার কি অণু। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম যে কোনো সংকেতের উপরে যেটা ভর, নিচে যেটা পারমাণবিক সংখ্যা, ওই পাশে যেটা চার্জ, আর নিচেরটা হলো অণু। ওকে, এবার কিছু সূত্র দেখি আমরা এবং সূত্রের কিছু প্রয়োগ দেখি। আচ্ছা, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। আমরা এবার কিছু সূত্র দেখবো এবং সূত্র কি দেখবো, প্রয়োগ দেখবো। দেখো, প্রত্যেকটা জিনিসের অনেক কিছু তোমরা জানো, অনেক কিছু আবার তোমরা জানো না। আমি এইমাত্র যে জিনিসটা বললাম আমি জানি যে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের তোমাদের জানা আছে, কিন্তু এখন আমি যেটা বলবো তার 50% জিনিস তোমার জানা আছে, 50% জিনিস তোমার জন্য নতুন। এই নতুনগুলোই আসলে তোমাদের শিখতে হয়। তো দেখো সে নতুন জিনিসটা কি। নাম্বার 1, ফার্স্ট সূত্র, ঠিক আছে, ভর সংখ্যা সমান সমান জেড প্লাস এন। তো এখানে কি আছে, এ সমান সমান জেড প্লাস এন, এ সমান সমান জেড প্লাস এন। আমরা সবাই জানি এ মানে হলো ভর সংখ্যা, এ মানে হলো ভর সংখ্যা। এন, এন মানে হলো প্রোটন বা নিউটন সংখ্যা, প্রোটন, এটা হলো প্রোটন সংখ্যা। আর এন মানে হলো নিউটন সংখ্যা, এন মানে কি নিউট্রন সংখ্যা। এগুলো আমরা ক্লাস 10ম শ্রেণীতে এই ধরনের অঙ্কগুলো করছি। আবার এরকম হয় যে এন সমান সমান তোমার কি এ মাইনাস জেড, এ মাইনাস কি জেড। আবার কি হয়, এন সমান সমান হলো এ তোমার কি এ মাইনাস জেড। এবার এই দুইটা সূত্রের অঙ্কগুলো তোমরা আগে করছো, আমি একটুগুলো মুছে দিচ্ছি, দিয়ে আমি সূত্রগুলোর একটু অঙ্কগুলো তোমাকে দেখা দিচ্ছি। যদি আমি জানি যে এগুলো তোমরা জানো, এগুলো তোমাদের কি, এগুলো তোমাদের জানা আছে, ঠিক আছে। তাহলে কি এ সমান সমান তোমাদের কি জেড প্লাস এন। এখন সাপোজ একটা তোমার কি ধরলো, আমি সোডিয়াম দিয়ে করাচ্ছিলাম, তাহলে আমি সোডিয়ামই দিই। সোডিয়াম উপরে কত, উপরে 23, আচ্ছা মুছে দিয়ে নাইট্রোজেনের দিয়ে দিচ্ছিলাম, তো আমি এখানে সোডিয়াম দিচ্ছি, ঠিক আছে। তাহলে সোডিয়াম উপরে 23, নিচে হলো তোমার কত হয় 11। আচ্ছা, প্রশ্ন হলো আর নিউটন সংখ্যা বের করো। আর বাই করো কে, যে সোডিয়াম 23, 11 আর নিউটন সংখ্যা বের করো। আমরা জানি যে উপরেরটা ভর সংখ্যা, নিচেরটা হলো পারমাণবিক সংখ্যা, আর নিউটন সংখ্যার সূত্র হলো এন সমান সমান এ মাইনাস জেড। এ মানে ভর সংখ্যা, ভর সংখ্যা তোমার কত, ভর সংখ্যা তোমার 23 মাইনাস জেড, জেড মানে তোমার 11, বিয়োগ করলে তুমি পাচ্ছ হলো 12। তার মানে নিউটন সংখ্যা অর্থাৎ সোডিয়ামের নিউটন সংখ্যা হলো 12। তো এই যে সূত্র, এই সূত্রের যে প্রয়োগটা তোমাকে দেখালাম, এই প্রয়োগটা তোমার আগে থেকে জানা আছে, কিন্তু তুমি ভালো করে খেয়াল করো তো এখানে কিছু প্রশ্ন আছে, যেমন সালফেট 2 মাইনাস, সালফেট, তারপর কার্বনেট, নাইট্রেট, এগুলোর ইলেকট্রন সংখ্যা বের করো। এখন এই মুহূর্তে আমি যেহেতু বলি নাই, আমি এটা তোমাকে দেখাইছি, তুমি যেটা করছো দেখো তো এই জিনিসটা তুমি ইলেকট্রন সংখ্যা বাই করতে পারো কিনা, বাই করতে পারবে ইলেকট্রন সংখ্যা। তো এই যে ইলেকট্রন সংখ্যা বাই করার একটা ওয়ে, এই জিনিসটা তোমার জানা ইম্পর্টেন্ট, এই জিনিসটা। এবং পরবর্তী একটা অঙ্ক দেখো, একটা অঙ্ক আমি তোমাকে দেখাই, বিগত সালে আসছিল এটা প্রশ্নতে, বলছিল হলো 14/7 মানে হলো নাইট্রোজেন, নিচে 2, এর 20টি অণুর নিউটন সংখ্যা নির্ণয় করো। পারবা এই মুহূর্তে 20টি অণুর নিউটন সংখ্যা বের করতে? তো এই যে বিগত সালে এই প্রশ্নগুলো আসছিল, এগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে? তুমি নিউটন সংখ্যা কিন্তু বের করতে পারো। আমি যেমনটা এইমাত্র দেখালাম যে তুমি নিউটন সংখ্যা বের করতে পারো। নিউটন সংখ্যার সূত্র হলো এন সমান সমান এ মাইনাস জেড। জাস্ট ভর সংখ্যা থেকে
তোমার কি পারমাণবিক সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা বের হয়। এখন প্রশ্ন হলো সেই অনুসারে তোমার এখানে কি, এখানে তোমার এটা কত আছে, এটা হলো তোমার দুটো বাদ দিই, ভর সংখ্যা এ মাইনাস জেড, এখানে তোমার কি আছে তোমার হলো 7, তাহলে এটা কয়টা আছে তোমার, এটাকে বিয়োগ করলে হচ্ছে 3, এটাকে বিয়োগ সরি 3ও না, এটা মিস্টেক 7, এটাকে মিস্টেক করলে কত আসতেছে 7, তার মানে একটা এশিয়ার আসতেছে কত 7, একটা আসে 7 গুণন এখানে 20, তার মানে কি এখানে 20 দ্বারা গুণ করব, তার মানে কত 7 গুণে 14, 140টি, কিন্তু এটা কিন্তু ভুল, 140টি উত্তর হবে না। এবার কেন হবে না, কেন হবে না সেই জিনিসটা আমরা একটু আলোচনা করি এবং সেই জিনিসটাই আমরা বোঝার একটু চেষ্টা করি। চলো, তো এটা আমি তোমাকে যেমনটা বুঝালাম এটা আমাদের গেছে। আচ্ছা, ওখানে একটা নিউটন সংখ্যার জিনিস দেখলা, এবার এখানে কিছু দেখো যেটা তোমাদের একটু নতুন মনে হবে। তো এখানে সূত্র হলো একাধিক অণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান সমান এ মাইনাস জেড ইন্টু পরমাণু সংখ্যা গুণন অণুর সংখ্যা, এ মাইনাস জেড ইন্টু পরমাণু সংখ্যা গুণন তোমার কি অণুর সংখ্যা। এবার আমরা যদি ওই অঙ্কটা করি, ঠিক আছে, আমাদের সূত্রটাকে, আমাদের যে সূত্রটা যে একাধিক নিউটন সংখ্যা বাই করা, এন সমান সমান তোমার কি এন সমান সমান এ মাইনাস জেড ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু পরমাণুর সংখ্যা গুণন অণুর সংখ্যা, ঠিক আছে, এ মাইনাস জেড ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু অণুর সংখ্যা। ওকে, সেক্ষেত্রে আমরা যদি সূত্রটা বসাই, এখানে এ বলতে বোঝানো হয় হলো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত আর 14, তাহলে এর মান হলো আমার 14 মাইনাস জেড মানে হলো নিচেরটা যেটা হলো 7, তাহলে এর মান হলো 7 মাইনাস পরমাণুর সংখ্যা, পরমাণু আর অণু, দেখো এখানে পরমাণু কয়টা আছে, এখানে 2টা আছে, আর যদি এখানে যদি এরকম বলতো H2SO4 তাহলে কয়টা হতো, হাইড্রোজেন 2টা আর অক্সিজেন 1টা, তাহলে কয়টা হতো 3টা। তো এটাকে বলা হয় পরমাণু, এখানে কয়টা পরমাণু আছে, এন আছে 2টা, তাহলে পরমাণু ছিল 2টা গুণন অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা হলো 20, তাহলে এখানে হবে 20। এবার এইটাকে তুমি ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে তোমার যা আসবে সেটাই হলো তোমার সঠিক উত্তর। এটা কিন্তু বিগত সালে একটা এমসিকিউ আসছে। তো এই যে সূত্রটা, এই সূত্রের এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে যে 17 ব্র্যাকেট দিয়ে দিচ্ছে, যে এখানে 14 মাইনাস আছে মাইনাস 7 ব্র্যাকেট ক্লোজ গুণন 2 গুণন 20, তাহলে আসতেছে কত 280, উত্তর আসতেছে 280। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে, মানে আগের মতো একবারে কি থাকবে না, ছোট থাকবে না। তোমাকে যেমন এখানে কি অণু কয়টা আছে, পরমাণু আছে, তোমার অণু আছে আর পরমাণু আছে 3টা, এই যে পরমাণু 3টা আছে এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এরকম বিশাল বিশাল জিনিস দিয়ে দিবে, H3 তোমার কি CH2 ঠিক আছে CH3, এরকম প্রশ্ন দিয়ে বলা হবে যে এর 40টি অণুর অণুর নিউটন সংখ্যা নির্ণয় করো, এর 40টি অণুর নিউটন সংখ্যা নির্ণয় করো। সেই 40টি অণুর নিউটন সংখ্যা তোমাকে বের করতে পারতে হবে, যা আমরা যদিও টপিক বাই টপিক শিখিয়ে দিব। তো আশা করি বেসিক কনসেপ্টটা নিয়ে একটু মোটামুটি একটা ধারণা তোমার কিন্তু হচ্ছে। তো চলো, এখানে আরো কিছু সূত্র ছিল, আমি সূত্রটা ক্লিয়ার করে নিই, তাহলে আমার 3 নম্বর সূত্র ক্লিয়ার হইলো। এরপর 4 নম্বর সূত্র, যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা সমান সমান মোলের ইলেকট্রন সংখ্যা গুণন অণুর সংখ্যা, তারপর এরকম ভাবে চলবে। তো বিষয়টা কি, যেমন এখানে আছে সালফেটের ইলেকট্রন সংখ্যা কত, সালফেটের কি বের করতে হবে, ইলেকট্রন সংখ্যা বের করো। তারপর কি তোমার এখানে কি কার্বনেটের ইলেকট্রন সংখ্যা বের করো, নাইট্রেটের ইলেকট্রন সংখ্যা বের করো। এখন সালফেটের ইলেকট্রন সংখ্যার সূত্র কি, যোগের যে ইলেকট্রন সংখ্যা, সেক্ষেত্রে সূত্রটা এরকম যে ইলেকট্রন সংখ্যার সূত্র হলো, এখানে সূত্রটা আমি নিচে লিখতেছি, আচ্ছা নিচে লিখি, সূত্রটা কি, ইলেকট্রন সংখ্যা হলো মোলের ইলেকট্রন সংখ্যা। এখানে প্রথম মূল হলো সালফেট, প্রথম হলো সালফার যেটা কি পারমাণবিক সংখ্যা বা এর ইলেকট্রন সংখ্যা। তো মোলের ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এটার পারমাণবিক সংখ্যা কত, এর পারমাণবিক সংখ্যা হলো 16, কত তোমার সালফার হলো 16 নম্বর, এর পারমাণবিক সংখ্যা 16, তাহলে প্রোটন তোমার ইলেকট্রন সংখ্যা 16, তার মানে সালফার যে আছে সে হলো 16 গুণন অণুর সংখ্যা। সালফারের নিচে কোনো কিছু দেওয়া আছে কি নিচে, তো সালফারের যদি নিচে না থাকে তাহলে মানে সালফার একটাই আছে। এটা তোমরা যেভাবে পারমাণবিক সংখ্যা বের করো না, আণবিক ভর, যেমন আমরা আণবিক ভর বের করি, সেম ওয়েতে করতে হয়, শুধু আগে আমরা আণবিক ভরের ক্ষেত্রে ভর সংখ্যা নিতাম, আর এখন ইলেকট্রনের সংখ্যার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নিতে হয়, একটু ব্যতিক্রম। তো এখানে সালফার ছিল তোমার কত, সালফার ছিল 16, এ হলো 16।
যখন আমি একটা মৌল চেঞ্জ করব তখন মৌল চেঞ্জ করতে হলে কি দিতে হয় যোগ, তাহলে মৌল চেঞ্জ করতে হয় দিতে হয় যোগ, দিলাম যোগ। তারপর কি আছে এখানে আছে অক্সিজেন, কি আছে অক্সিজেন, অক্সিজেন কত, অক্সিজেন হলো তোমার 8, অক্সিজেন 8। নিচে কত আছে, নিচে আছে 4, যদি নিচে থাকে তার মানে অনুসংখ্যা আছে, অনুসংখ্যা কত, অক্সিজেনের অনুসংখ্যা 4, তাহলে গুণন 4 হয়েছে। ওকে, তারপর কি মাইনাস চার্জ, মাইনাস চার্জ, চার্জ কত -2, সূত্রের মাইনাস আর এখানকার -2 হয়েছে। তাহলে আমার কি যে মৌলের ইলেকট্রন সংখ্যা গুণন মানে যেভাবে তোমরা পারমাণবিক সংখ্যা বের করো সেম ভাবে করবা, লাস্টে খালি দিবা হলো মাইনাস চার্জ, চার্জ মাইনাস করতে হবে, এখানে -2 ছিল তো হচ্ছে -2 হয়েছে। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 16, ঠিক আছে, এটা কিন্তু করো তোমার কত 16 16 32, এটা 32 মাইনাস মাইনাস প্লাস এখানে 2, তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে 2 10, এখানে 10-এর শূন্য হাতের হলো 1, 4 1 3 1 4 1 5 মানে 50, এখানে ইলেকট্রন সংখ্যা কত 50, মানে সালফেটের ইলেকট্রন সংখ্যা এখানে কত, সালফেটের ইলেকট্রন সংখ্যা 50। তো এরকম প্রশ্ন বিগত সালে যেভাবে আসছে আমি সেম ভাবে বুয়েট রুয়েট চুয়েটেও এই ধরনের প্রশ্নগুলো দেখতে পেরেছি, তাই এই ধরনের প্রশ্নগুলো করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং যেভাবে তোমাকে দেখাচ্ছি আশা করি সেম ভাবে দেখো, এখন তুমি কিন্তু খুব সহজে কার্বনেটও পারবা নাইট্রেটও পারবা। তো চলো আমরা যদি কার্বনেট বের করতে চাই তাহলে আমরা কিভাবে করব, তো এবার আমরা কার্বনেটের ইলেকট্রন সংখ্যা বের করব। তো চলো কার্বনেট করি। তো কার্বনেটের যে জিনিসটা আছে এখানে, কার্বনেট কি সি, কার্বন কার্বন কত, কার্বন হলো 6 নাম্বার এতে অবস্থিত, তাহলে এটা হবে 6, সি এর নিচে কিছু নাই মানে অণু নাই, অণু না থাকলে যদি যেহেতু আমার কি পরমাণু চেঞ্জ করতে হয় বা মৌল চেঞ্জ করতে হলে সেক্ষেত্রে আমরা দিই যোগ। অক্সিজেন, অক্সিজেন হলো 8, অক্সিজেনের পরমাণু সংখ্যা 8, তাই ইলেকট্রন সংখ্যা 8, গুণন অণু, অণু কয়টা আছে, অক্সিজেন আছে কি, অক্সিজেন আছে 3টা, তাহলে গুণন 3, মাইনাস চার্জ, চার্জ কত 2 আছে, তাহলে -2, চার্জ হলো -2। এবার আমরা হিসাব করি, এখানে 6 প্লাস 8 দুগুণা 16 মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে এখানে দাঁড়াইলো কত 6 দুগুণা 12 13 14, 14 4 হাতের হলো 1 আর 1 2 24, তাহলে ইলেকট্রন এখানে কয়টা আছে, এখানে আছে তোমার 24টা। তাহলে কার্বনেটের ইলেকট্রন সংখ্যা কত, কার্বনেটের ইলেকট্রন সংখ্যা 24। সেম ভাবে নাইট্রেটের ইলেকট্রন সংখ্যা কত এটা তোমরা বাই করে নাও, নাইট্রেটের ইলেকট্রন সংখ্যা কত, তো এটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলে দাও যে নাইট্রেটের ইলেকট্রন সংখ্যা কত, NO3 মাইনাস এর ইলেকট্রন সংখ্যা কত। আর একটা জিনিস বাই করবা সেটা হলো অ্যামোনিয়াম প্লাস, NH4 প্লাস এর ইলেকট্রন সংখ্যা কত, এইটা এবং এইটার ইলেকট্রন সংখ্যা বের করো, দেখো পারো কিনা। তো মোটামুটি হলো, ওকে এটা তোমাদের ডান হইলো। এর পরবর্তী টপিকে যাই, এর পরবর্তী টপিক হলো পারমাণবিক ভর নির্ণয়। এখানে আমার সাথে তোমাদের অনেক কিছু ব্যতিক্রম হবে, পারমাণবিক ভরে আমার সাথে তোমার অনেক কিছু ব্যতিক্রম হতে পারে। তার কারণ হলো তোমরা পারমাণবিক ভর নির্ণয় করছো এইভাবে যে তোমরা শুধু মুখস্থ করছো, যা করছো স্ট্রেট মুখস্থ। এখন আমি যেটা করব সেটা হলো আমি টেকনিক ইউজ করব। আমি কি করব, টেকনিক, টেকনিকটা কি দেখো, আমরা একটা একটা করে টেকনিক দেখি, আমরা দুইটা ওয়েতে পারমাণবিক ভর নির্ণয় করি, একটা হলো সূত্রের সাহায্যে, একটা হলো টেকনিকের সাহায্যে। টেকনিক নাম্বার 1, 1 থেকে 20 পর্যন্ত যে পর্যায় সারণীতে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে তার মধ্যে যে জোড় সংখ্যা আছে তার ভর সংখ্যা সমান হলো পারমাণবিক সংখ্যা গুণন 2। তবে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হলো ব্যতির জন্য হলো তোমার কি বেরিলিয়াম, হলোর জন্য হলো হাইড্রোজেন, কারণ হলো বানান করতে গেলে হাইড্রোজেন, এখানে কি আছে নাইট্রোজেন, আর এর কারণে আর্গন, আর এখানে ক্লোরিন। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর আর্গন, ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর আর্গন। ব্যতিক্রম মানে বেরিলিয়াম, হলো মানে হাইড্রোজেন, নাইট্রোজেন মানে নাইট্রোজেন, আর মানে হলো আর্গন, আর ক্লোরিন মানে ক্লোরিন। তার মানে এই যে টেকনিকগুলো দিচ্ছি এই টেকনিকের মধ্যে সমস্যা তোমার হবে এই 6 জনের, এই যে 5 জন আছে এই 5 জন ছাড়া তুমি বাকি সব করতে পারো। যেমন এখানে এটা আছে নাকি, এখানে 1 থেকে তোমার কত 1 থেকে 20 জোড় সংখ্যাগুলো, চলো 1 থেকে 20 এর জোড় সংখ্যা করি। প্রথমে জোড় সংখ্যা ছিল 2, যেটা হলো তোমার কি হাইড্রোজেন হিলিয়াম, যেটা তোমার কি হিলিয়াম, এটা হলো 2, হিলিয়াম কত 2। এখন এর কি বাই করব, এর বাই করব ভর সংখ্যা। ভর সংখ্যা হলো যে 1 থেকে এই পর্যন্ত জোড় সংখ্যা হইলে ভর সংখ্যা হবে পারমাণবিক সংখ্যা গুণন 2, কত এর ক্ষেত্রে হবে হলো ভর সংখ্যা হবে পারমাণবিক সংখ্যা কত 2, পারমাণবিক সংখ্যা গুণন 2 সমান কত 4। তাহলে হিলিয়ামের ভর সংখ্যা তো 4ই, ঠিক আছে ওকে। তারপর হলো 2 গেল, 2 এর পর হলো 4, 2 এর পর কত 2 এর পর হলো 4, 4 তো একটা জোড় সংখ্যা, 4 হলো কি 4 হলো বেরিলিয়াম,
এটাও ইতিমধ্যে এখানে দেওয়া আছে, বেরিলিয়াম ব্যতিক্রম, তাই এটা হবে না। ওকে, বেরিলিয়াম বাদ। তারপর হলো 4, 4 পর হলো 6, 6 হলো কার্বন, 6 হলো কি কার্বন। তাহলে কার্বনের 6, আমরা জানি যে কি হবে, এর ভর সংখ্যা হবে পারমাণবিক সংখ্যা গুণন 2। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা তো 6, তাহলে 6 গুণন 2, 6 দুগুণা 12। তার মানে কার্বনের ভর সংখ্যা হলো 12। কার্বনের ভর সংখ্যা কত? 12। ওকে, এরপরে আমি কত 2, 4, 6, এরপর নিলাম 8, এরপর নিলাম 8। 8 মানে হলো অক্সিজেন। 8 মানে কি অক্সিজেন। আমরা জানি যে জোর হলে আমি আবারও বলতেছি, এই টেকনিকটা হলো 1 থেকে 20 জোর সংখ্যা হলে ভর সমান পারমাণবিক সংখ্যা গুণন 2। তাহলে অক্সিজেন 8 যা একটা জোর সংখ্যা, তো আমি কি করব, সেক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 8 গুণন 2, এর সাথে 2 গুণ করবো, 8 দুগুণা 16। তার মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 16। পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। সেম ভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই, শুধু ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। এই কথা মনে রাখবা যে বেরিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর্গন, ক্লোরিন, এই কয়জন ছাড়া এই সূত্রগুলো সবাই ফলো করবে, কোনো সমস্যা নাই। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা কিন্তু 1 থেকে 20 পর্যন্ত সকল জোড় সংখ্যার পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করতে পারি। এর পরবর্তী টপিক আসে। এর পরবর্তী টপিক হলো আমাদের এইটা, 1 থেকে জোড় তো তোমার কি জোড় সংখ্যা হলো। এবার 1 থেকে 20 পর্যন্ত যদি বিজোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে সূত্র হলো পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1। পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1, এটা হলো সূত্র। ব্যতিক্রম এই কজনই, বেরিলিয়াম ব্যতিক্রম হলো কি নাইট্রোজেন আর ক্লোরিন। এই সূত্রটা মনে রাখবা, যে এই ছন্দটা মনে রাখবা, যে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর হলো ক্লোরিন। তার মানে বেরিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর্গন আর ক্লোরিন হলো ব্যতিক্রম। তো চলো, প্রথম হলো তোমার কি হাইড্রোজেন। হাইড্রোজেন তো এখানে আছে 1 নাম্বার। তো 1 হলো তোমার কি, 1 থেকে বেজোড় সংখ্যা হলো 1, 3, 5, 7। বেজোড় সংখ্যা কত? বেজোড় সংখ্যা 1 তো আর হইলো না, সেক্ষেত্রে হলো 3, 5, 7, 9, তারপর কত 11, 13, এগুলো কি সংখ্যা? এগুলো হলো 1 থেকে 20 পর্যন্ত বেজোড় সংখ্যা। ওকে, এখন আমি 3 নাম্বার মৌলের নাম কি? 3 নাম্বার মৌলের নাম হলো লিথিয়াম। এর আমি কি বাই করবো? এর আমি ভর সংখ্যা বাই করবো। লিথিয়ামের ভর সংখ্যা সূত্র হলো যে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা হলে ভর সংখ্যা হবে পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1। তাহলে সূত্র কি? ভর সংখ্যা হবে হলো পারমাণবিক সংখ্যা এখানে কত 3, তাহলে পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1। সূত্র ঠিক আছে? সূত্র কি? পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1। তাহলে আমি এখানে লিখে দিলাম যে পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1 সমান সমান কত আসতেছে? 3 দুগুণা 6 প্লাস 1 ইকুয়াল হলো 7। তার মানে হলো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 7। লিথিয়ামের ভর সংখ্যা কত? লিথিয়ামের ভর সংখ্যা হলো 7। ওকে, তাহলে এর পরবর্তীতে আসে এইটা বোরন। 5 মানে হলো বোরন। ওকে, তাহলে বোরনের আমি কি বের করবো? সেম ভাবে পারমাণবিক ভর বের করবো। পারমাণবিক ভরের সূত্র হলো পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1। তাহলে পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 5। তাহলে পারমাণবিক সংখ্যা 5 গুণন 2 প্লাস 1। 5 দুগুণা 10 প্লাস 1 ইকুয়াল 11। তার মানে বোরনের পারমাণবিক সংখ্যা 11। বোরনের পারমাণবিক সংখ্যা কত? 11। তুমি মিলাই নাও, সমস্যা নেই। যদিও আমার কাছে একটা ছকই আছে, আমি তোমাকে ছক দিয়ে দেখা দিচ্ছি প্রয়োজনে, যদি তোমার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে। ওকে, তো ছকটা কোথায়? এই যে ছক। আমি কি বাই করলাম? বোরন। দেখো, বোরনের হলো পারমাণবিক সংখ্যা তো 5, এবং এখানে যদিও একটা অ্যাকুরেট মান আছে 10.81, বাট তোমাদের মেন বইয়ে কিন্তু এটা 10.81 নাই, এটা সরাসরি কত আছে? 11। ঠিক আছে? ওকে, তাহলে এটা কিন্তু আমার 11 হয়ে গেল। আচ্ছা, তারপরে হলো তোমার কত? 7 মানে কি? 7 মানে হলো নাইট্রোজেন। 7 মানে হলো নাইট্রোজেন। তো নাইট্রোজেন কিন্তু ব্যতিক্রম, নাইট্রোজেন ব্যতিক্রম, তার মানে এটা হবে না। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। এই কথাটা মনে রাখবা, তাহলেই হবে যে কোন এই যে সূত্রগুলো আছে তার মধ্যে এই 5জন এই 5জন ব্যতিক্রম। এই 5জন ছাড়া সবাই কিন্তু এই সূত্রগুলোকে ফলো করে, এবং সবাই এইভাবেই কিন্তু ফলো করে। ঠিক আছে? ওকে, তাহলে কি এটা হলো কি? ফ্লোরিন। ওকে, ফ্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সেম, বেজোড় হওয়ার কারণে তোমার কি বেজোড় সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1। 9 দুগুণা 18 প্লাস 1 ইকুয়াল 19। তাহলে এটা হলো তোমার কত? 19। এরপর কি এটা মানে সোডিয়াম। তার সূত্র সেম। সূত্র কি? তোমার সূত্র হলো তোমার বেজোড় হলে তোমার কত? পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস 1। 11 দুগুণে তোমার কত? 22 প্লাস 1 ইকুয়াল হলো 23। তার মানে হলো সোডিয়ামের ভর সংখ্যা হলো 23। তো এইভাবে কিন্তু আমি চাইলে সবগুলো মৌলের খুব অনায়াসে সবগুলো মুখস্থ না করে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা তোমাকে মুখস্থ করতেই হবে, আমি ভর সংখ্যাগুলো মুখস্থ না করে আমি এইভাবে কি করতে পারি? ভর সংখ্যাগুলো
মনে রাখতে পারি যে যদি জোড় হয় তাহলে দ্বিগুণ, আর যদি বেজোড় হয় তাহলে দ্বিগুণের থেকে 1 বেশি। শেষ। এবার কথা হলো 21 থেকে 30-এর ক্ষেত্রে সূত্র হলো পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস আর। এইটা হলো সূত্র, যে পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস আর। এবার কথা হলো আর আবার কি, যেখানে আর এর একটা মান আছে, যেমন তোমার হলো 20, 21 থেকে 30 পর্যন্ত 9টা, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 মূলগুলো দিচ্ছে। তো এখানে তোমাকে যেটা মনে রাখতে হবে, এই উপরের নাম্বারগুলো মনে রাখতে হবে। 21 থেকে 30 পর্যন্ত জন্য আর এর যে মান, এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এই নাম্বার হলো আর এর মান। আর এর মান কত? 345, অর্থাৎ হলো 345, 45, 45, 3555। তো এই যে টেকনিকটা আছে এটা মনে রাখতে হবে, যে 345, 45, 45, 3555। তো এই যে সূত্রটা আছে, আর এর যে মানটা মুখস্থ আছে, এই আর এর মানটা মুখস্থ রাখলে তুমি খুব সহজেই এই সবগুলো মোলের কি বাই করতে পারবা, ভর সংখ্যা বাই করতে পারবা। এই জন্য তোমাকে আলাদা আলাদাভাবে কঠিন ওয়েতে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। প্রথম আসে 21 নম্বর মৌল, যেটা হলো এসসি। ওকে, এসসি যে মৌলটা হলো তোমার কত, মৌল নাম্বার হলো 21। এটা হলো 21 নম্বর, বা যার ভর পারমাণবিক সংখ্যা হলো 21। আমি এটা এবার বাই করব ভর। ভরের সূত্র হলো পারমাণবিক সংখ্যা গুণন 2। এটা কত নম্বর মৌল? এটা হলো 21 নম্বর মৌল। তাহলে পারমাণবিক সংখ্যা 21 গুণন 2 প্লাস কে, প্লাস হলো আর। এখন তোমার স্টেনিয়ামের এই কত, আর এর মান হলো 3, তাহলে এর মান হলো 3। সেক্ষেত্রে আসতেছে 21 দুগুণা 42 প্লাস 3 ইকুয়াল হলো 45। কত? 45। তার মানে এইটা এই 21 নম্বর মৌলের মৌল কি কত? 45 হবে। এর ভর সংখ্যা কত? এর ভর সংখ্যা হলো 45। আবার এর পরবর্তী মৌল নিয়ে কথা বলি। এর পরবর্তী মৌল হলো ট্রিটিয়াম, তারপর হলো ভ্যানাডিয়াম। তো এখানে টিআই মৌল হলো 22 নাম্বার। তো সূত্র সেমই, সূত্র তোমার এখানে সেম, যে পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস আর। পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস আর। তো এর পারমাণবিক সংখ্যা তো, এর পারমাণবিক সংখ্যা 22, এর পারমাণবিক সংখ্যা 22 গুণন 2 প্লাস আর। তো 3, 4, 5। তো এটা আগেরটা 3 ছিল, এটাটা কি হবে 4। দেখো এই যে এর উপরে আছে 4, এই যে 4। তাহলে এর আর এর মান হলো 4 প্লাস আর এর মান 4। তাহলে এখানে তোমার কত? 44 প্লাস 4। সেক্ষেত্রে আসতেছে কত? তোমার আসতেছিল 48। তাহলে এইটার মান তোমার কত? টিটিএমের হলো তোমার 48। এরপরে তোমার আসে ভ্যানাডিয়ামের। তোমার কত? ভ্যানাডিয়াম হলো 23। ভ্যানাডিয়াম কত? ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা 23। ওকে, তো এবার আমি আসতেছি ভ্যানাডিয়াম ভি, যার পারমাণবিক সংখ্যা হলো 23। ওকে, এর আমি যদি ভর বাই করি, তো এর ভর বাই করতে হলে আমার কাছে সূত্র সেমই, যে যা থাকবে তাকে 2 দ্বারা গুণ করে প্লাস আর। তাহলে 23 গুণন 2, ঠিক আছে, প্লাস আর। আর মানে হলো তোমার কত? 3, 4, 5। প্রথমটা 3 ছিল, পরেরটা 4, এবারটা 5। তাহলে এবারকে যোগ করবো কত? 5। তারপর কত তোমার? এটা করলে তোমার আসবে কত? 46 প্লাস 5 ইকুয়াল তোমার কত? 51। তাহলে এটা হলো তোমার কত? ভ্যানাডিয়ামের ভর সংখ্যা 51। তারপর হলো 3, 4, 5, 4, 5 মানে 45, 45, তারপর হলো 355। সূত্রটা খুব সহজ, 3, 4, 5, 45, 45, 355। এই যে উপরের যে মানটা, এই মানটা যদি খালি জাস্ট একটু মনে থাকো, তুমি এই 21 থেকে 30 পর্যন্ত যে কোনো মৌলের ভর সংখ্যা তুমি খুব সহজভাবে নির্ণয় করতে পারবা। এভাবে আমি চাইলে তোমাকে আরেকটা দেখা দিচ্ছি। সাপোজ আমি ধরো আয়রন দেখাচ্ছি, আয়রন, তারপর হলো তোমার এইটা কপার, জিঙ্ক, এগুলো বেশি লাগে। তো চলো এগুলোই দেখাই। তো এখানে জাস্ট আমি ওগুলো দেখাই দিচ্ছি কয়েকটা। এগুলো এভাবে তুমি খুব অনায়াসে তুমি বাই করতে পারো। এগুলো কোনো আহামরি কঠিন কিছু না, সিম্পল জিনিস, হয়তো বা তোমার জানা আছে কিনা। তো আমি এখানে বাই করবো আয়রন, যেটা হলো 26 নম্বর মৌল। ঠিক তো? 2, 4, 6, 26 নম্বর মৌল। এবার সূত্রটা কি? ভর সংখ্যার সূত্র হলো পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস আর। আর এর মান কত? আর এর মান হলো 4। আর এর মান কত? এখানে আর এর মান 4। তাহলে এখানে আসতেছে, এখানে তোমার যদি 2 দ্বারা গুণ করো তাহলে আসতেছে 52 প্লাস 4 ইকুয়াল কত? 56। তার মানে এর ভর সংখ্যা হলো তোমার 56। আবার সাপোজ কপারে আসি, কপার হলো 5। তাহলে কপার, তো আমি এখানে কপার লিখতেছি। কপার যেটা হলো 29 নম্বর মৌল। কপার কত নম্বর মৌল? 29 নম্বর। তো এবার কপারের যে ভর সংখ্যা যদি বের করি, তাহলে 29 গুণন 2 প্লাস কত? এর মান, কপারের উপরের মান কত? কপারের উপরের মান হলো 5। তাহলে এখানে এর মান হলো 5। তো এইবার এই দুটোকে গুণ করো, তাহলে এইটাকে গুণ করলে তোমার কত? 58। এটাকে গুণ করলে 58, হ্যাঁ 58 প্লাস 5 ইকুয়াল তোমার কত আসতেছে? 63। তার মানে কপারের ভর সংখ্যা কত তোমার?
63। তো এই যে ওয়েটা আছে, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা মনে রাখতে পারবে যে 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা হলে ভর সংখ্যা হলো দ্বিগুণ, 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা হলে ভর সংখ্যা হলো দ্বিগুণের থেকে 1 বেশি, 21 থেকে 30 পর্যন্ত যে ভর সংখ্যা আছে তার ভর সংখ্যা হবে পারমাণবিক সংখ্যার দ্বিগুণ প্লাস আর, আর এর মান হলো 345, তোমার 4545355, অর্থাৎ হলো 345 45 45 355। এই উপরে যে মানটা আছে এই মানটা মুখস্থ রাখলে তুমি খুব সহজভাবে যে কোনো জিনিসের পারমাণবিক সংখ্যা তোমার পরীক্ষা কেন্দ্রে মনে থাকবে। আমাদের অঙ্ক করা কোনো কঠিন বিষয় হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা দাঁড়ায় আমরা সেই মৌলের পারমাণবিক সংখ্যা চিনি না। এবং পারমাণবিক সংখ্যাকে জানোই তো জেড দ্বারা প্রকাশ করা হয়। বোরের কক্ষপথে কিন্তু এই ধরনের প্রচুর পরিমাণ ম্যাথ আছে। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম মানে ব্যতিক্রম বানান করতে বিই হয় ব্যতিক্রম, তাই বেরিলিয়াম। হলো মান করতে হলে এইচ দরকার, তাই হাইড্রোজেন। নাইট্রোজেন তো নাইট্রোজেনই, আর মানে হলো এয়ার আর্গন, ক্লোরিন মানে সিএল ক্লোরিন। আর মানগুলো আমরা অবশ্যই জানি যে এটা যে আছে এর মান একটু আলাদা। এটা আছে হলো তোমার কত 4 নাম্বার মূল, বাট এর ভর সংখ্যা হলো 9। হাইড্রোজেন হলো তোমার কত, হাইড্রোজেন হলো 1 নম্বর মূল, এর ভর সংখ্যাও 1। নাইট্রোজেন যে আছে নাইট্রোজেন হলো তোমার কত 7 নম্বর মূল, নাইট্রোজেন কত নম্বর মূল 7 নম্বর মূল, এর ভর সংখ্যা 14। দেখো বেজন হলে দ্বিগুণের থেকে 1 বেশি হওয়ার কথা, কিন্তু এটা হয় নাই। আর্গনও উল্টা, ক্লোরিন তোমার কত 35.5। তো এই যে জিনিসগুলো একটু আলাদা, যেগুলো একটু ব্যতিক্রম, এগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। ওকে, এর পরবর্তী কথা হলো সূত্রের সাহায্যে পারমাণবিক সংখ্যা নির্ণয়। এই ধরনের অঙ্ক এসএসসি লেভেলে তোমরা অহরহ করছো, সূত্রের সাহায্যে পারমাণবিক সংখ্যা নির্ণয় করা। আশা করি এই ধরনের ম্যাথগুলোতে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও সিম্পল যেহেতু আমাদের বইয়ে আছে, তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, একটু ডিসকাশন বলবো, এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা একটু দেখবো। তো আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হলো একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, যেখানে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান হলো 1.66 গুণন 10^24 গ্রাম। এটা আমাদের পূর্বে থেকে মুখস্থ ছিল। এছাড়াও একটা সূত্র একটি পরমাণুর ভর, এটার যে সূত্রটা ছিল সেটা হলো 1.673 গুণন 10^24 গুণন পারমাণবিক সংখ্যা প্লাস 1.675 অর্থাৎ নিউটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা গুণন নিউটন সংখ্যা। এটা হলো পারমাণবিকের ভর গুণন পারমাণবিক সংখ্যা, নিউটনের ভর গুণন নিউটন সংখ্যা। ঠিক আছে, এটা হলো তোমার কি একটি পরমাণুর ভরের সূত্র। এখন এই প্রশ্নে দেখো কি বলা হয়েছে তোমার কি বোরন 11/5 এর কি করো একটি পরমাণুর ভর নির্ণয় করো। এখন একটি পরমাণুর ভর নির্ণয় করতে হলে সূত্র কিন্তু এইটা। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হলে এক ধরনের কথা, একটি পরমাণুর ভর নির্ণয় করতে হলে একটা। এখন একটি পরমাণুর ভর নির্ণয়ের সূত্র হলো তোমার এইটা, একটি পরমাণুর ভর। তো প্রথমে হলো পারমাণবিক সংখ্যার ভর সংখ্যা, সেটা কত 1.673 গুণন 10^24 গুণন পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কোথায় থাকে, নিচে থাকে, নিচে কত আছে 5, তাহলে পারমাণবিক সংখ্যা হলো 5 প্লাস এবার হলো নিউটন সংখ্যার ভর। আমরা জানি নিউটন সংখ্যার ভরের আমার মুখস্থ আছে 1.675 গুণন 10^24, ঠিক আছে, 10^24 গুণন নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা মানে কি, এই দুটোকে বিয়োগ করলে নিউটন পাবো, এই দুটোকে বিয়োগ করলে হবে 6, তাহলে নিউটন সংখ্যা হলো আমার 6। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখবো আমাদের উত্তর হয় কত। তো এটাকে তুমি যে কোনো একটা ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবা। তো এভাবে কিন্তু তুমি খুব সহজভাবে কি করতে পারো, এই অঙ্কগুলো করতে পারো কোনো সমস্যা ছাড়া। তো এখানে ছিল হলো তোমার 1.673 গুণন 10 ইনভার্স, তোমার কি ইনভার্স মানে হলো মাইনাস, আচ্ছা ইনভার্স তোমার কত 24, তারপর গুণন কত 5, তারপরে তোমার কি প্লাস, এই যে প্লাস। আচ্ছা, এর পরবর্তী তোমার কি আছে, এর সাথে তোমার কি আরেকটা যেটা আছে ওইটা। আচ্ছা, আমি এটাকে ব্র্যাকেট ক্লোজিং করি যেন আমার কোনো ভুল না আসে, যেহেতু এটা ওই ক্যালকুলেটর না, সাইন্টিফিক ক্যালকুলেটর খুব ইজিলি হয় এগুলো। আচ্ছা, এরপর একটা তোমার কত 1.675 গুণন, ঠিক আছে 10 ইনভার্স 24 গুণন তোমার ওইটা কত, ওইটা হলো 6, তাহলে সেক্ষেত্রে আমার ব্র্যাকেট ক্লোজ। ওকে, ব্র্যাকেট ক্লোজ। যার মান আসতেছিল, আমি যদি মানটা এখান থেকে লিখি 1.841 তারপর 5, ঠিক আছে, গুণন 10 ইনভার্স 23। ওকে, তো 23। ওকে, তো এইভাবে কিন্তু আমরা একটি পরমাণুর ভর নির্ণয় করতে পারি। এখন এখান থেকে যদি বলতো যে এই বোরনের একটি পরমাণুর ভর না বললে, যদি বলতো যে ভর সংখ্যা নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা কি করতাম, আমরা জানি ভর সংখ্যা সমান আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। সেক্ষেত্রে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর যদি আর বলতো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা কি করতাম,
একটি পরমাণুর ভর এই যে সূত্র, একটি পরমাণুর ভর কত 1.6 তোমার 15 গুণন 10 ইনভার্স 23 ডিভাইডেড কার্বন 12 এর উপর 1/12 অংশ, যার মান হলো এই যে এটা মুখস্থ মান, ঠিক আছে 1.66 গুণন 10 ইনভার্স 24। এটা করলে কিন্তু আমরা এখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভরও নির্ণয় করতে পারতাম। তো আমি ক্যালকুলেটর নিয়ে নিচ্ছে, আমি চাইলে কিন্তু এইটাকে এভাবে করতে পারতাম। তো এরকম আমি অনেকগুলো বোর্ডে দেখলাম যে এই ধরনের প্রশ্নগুলো দিয়ে রাখছে এরা, তো চাইলে এগুলো কিন্তু খুব ইজিলি করা যায়, এগুলোর জন্য কোনো কষ্ট করার প্রয়োজন পড়ে না তোমাদের। তাহলে তোমার কত 8415 পয়েন্ট গুণন 10 ইনভার্স 23, আচ্ছা ইনভার্স মানে মাইনাস হলো 23, ঠিক আছে, ভাগ নিচের মান হলো 1.66 গুণন, ঠিক আছে 10 ইনভার্স 24, আচ্ছা ইনভার্স দিতে ভুলে গেছে, ইনভার্স 24 দেন ব্র্যাকেট ক্লোজ, যার মান আসতেছে 11.0933। ওকে, তো এর মান হলো 11, এটা আমরা জানতাম যে বেরিলিয়াম কত তোমার 5, যার মান হলো এই যে 11, জাস্ট উপরে কত 0933, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই ধরনের ম্যাথগুলো খুব ইজিলি করো, আমি জানি এগুলো তোমরা এসএসসি লেভেলে পারতা, বাট তারপরেও একটু রিভিশন দিয়ে দিলাম যেহেতু আমাদের টপিক আছে। আচ্ছা, এর পরবর্তী টপিক আসে হলো আইসোটপ, আইসোবার, আইসোটন, আইসোমার এবং আইসো ইলেকট্রন। এগুলো নিয়ে দেখলাম যে বইয়ে অনেক কিছু বিস্তারিত লেখা আছে। তো এই জিনিসগুলোকে যদি আমরা একটা সংক্ষিপ্ত আকার দিই বা একটা সংক্ষিপ্ত প্যাটার্নে অঙ্কগুলো করাই, সেক্ষেত্রে আমরা কথাগুলোকে এইভাবে সাজাতে পারি যে আইসোটপের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা যেটা আছে পারমাণবিক সংখ্যা, তো পারমাণবিক সংখ্যা আইসোটপের একই থাকে, আইসোবারের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা ভিন্ন থাকে, আইসোটনের ক্ষেত্রেও পারমাণবিক সংখ্যা ভিন্ন থাকে, আইসোমারের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা আবার একই থাকে, আইসো ইলেকট্রনের ক্ষেত্রেও পারমাণবিক সংখ্যা কি থাকে ভিন্ন থাকে। তারপর হলো আসে পারমাণবিক ভর সংখ্যা, আইসোটপের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা ভিন্ন থাকে, আইসোবারের ক্ষেত্রে তোমার কি পারমাণবিক সংখ্যা একই থাকে, তারপর আইসোটনের জায়গায় পারমাণবিক ভর কি থাকে ভিন্ন থাকে, তারপর আইসোমারের ক্ষেত্রে পারমাণবিক ভর একই থাকে, আইসো ইলেকট্রনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা ভিন্ন থাকে। এই জিনিসগুলোকে তারা বিভিন্নভাবে উপস্থাপনা করছে। তো এই জিনিসটা তুমি একটু মুখস্থ করে নিবা যে আইসোবার যার মান কিভাবে লেখা আছে এইভাবে, এবং যেই সংজ্ঞা আছে যেমন আইসোটপ কোনগুলো, আইসোটপগুলো তোমার যে হাইড্রোজেন, এখানে তোমার কি হাইড্রোজেন আছে, দেখো এই যে এইগুলো যেগুলো আছে এগুলো আমার হাইড্রোজেন, তোমার কি আইসোটপের সংজ্ঞা। তো বিভিন্ন বইয়ে কিছু বই আমি উপরেটা দেখলাম, কিছু বই 2টা দেখলাম, কিছু বই 3টাই আছে। তো আমি সবগুলো বইকে যখন একত্রে নিয়ে বসছি তখন আমি এই কয়টা জিনিস সবচেয়ে বেশি পরিমাণ পেয়েছি। তো এই সংজ্ঞাগুলো বা এই উদাহরণগুলো মনে রাখবা। নিচে এরকম প্রশ্ন আছে বিগত সালে দেখলাম যে নিচের কোনটি আইসোটপ, নিচের কোনটি আইসোটন, নিচের কোনটি আইসোমার। তো প্রশ্নগুলো যেহেতু এরকম থাকে, অপশন তো ওরকম হাজার থাকে, সবগুলো অপশনই থাকে। তো এই যে মানগুলো, যে এই যে উদাহরণগুলো আছে যে আইসোটপের উদাহরণ এইগুলা, আইসোবারের উদাহরণ হলো এগুলো, তারপর হলো আইসোটনের উদাহরণ এগুলো, আইসোমারের উদাহরণ হলো এইটা, এবং আইসো ইলেকট্রনের উদাহরণ হলো এগুলো। এই মানগুলো তোমার যেগুলো আছে এগুলো একটু ভালো করে মুখস্থ করবা, তাহলে হয়ে যাবে। তো আজকের ফার্স্ট লেসন আমাদের শেষ হয়ে গেছে, যা আমরা ফ্রি এবং পেড 2টা ক্লাসের জন্যই দিয়েছিলাম। এর পরবর্তী ক্লাসগুলো করার জন্য বিশেষ করে যারা ফ্রিতে দেখছো তাদেরকে বলবো, যারা পেটে দেখছো তারা তো ইতিমধ্যে আরেকটা ক্লাস রানিং হয়ে যাবে, কিন্তু যারা ফ্রিতে দেখছো তাদেরকে বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখো কোর্স লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের নাম্বারও পেয়ে যাবা। তোমার যে কোনো সমস্যার জন্য আমাদের নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি যেই ক্লাসে তুমি পারো না সেই কোর্সটা পারচেস করতে পারো। বর্তমান 70% ডিসকাউন্টে কোর্স প্রাইস মাত্র 510 টাকা, যার বিনিময়ে আর কোনো নতুন টাকা নেওয়া হবে না, এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত যাবতীয় সব কিছু তোমাকে কমপ্লিট করে দেওয়া হবে। ইতিমধ্যে তুমি যদি ক্লাসটা যদি তোমার ভালো লাগে এবং মনে হয় যে না এখান থেকে আসলে আমি শিখতে পারবো, ভাইয়ার ক্লাসগুলো আমি বুঝতে পারছি, ভাইয়ার কথাগুলো আমি বুঝতে পারছি, সেক্ষেত্রে আমার কেমিস্ট্রি বা আমার ফিজিক্স বা আমার হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলো হয়তো আমি পারছি না, আমি এখন ভাইয়ার কাছে শিখলে হয়তো বা ভালো কিছু শিখতে পারি, এরকম একটা আশা তোমার মনে আছে, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো ওয়েলকাম, আমাদের প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত হও। আমি চেষ্টা করব সবচেয়ে সহজ ভাষায়, সবচেয়ে সহজভাবে, কোনো জটিলতা না নিয়ে, কোনো রকম জড়তা, কোনো রকম জটিলতা না নিয়ে তোমাদের সহজভাবে উপস্থাপনা করার এবং সহজভাবে শেখানোর, যেন তোমরা প্রত্যেকটা কথা আমার বুঝতে পারো, প্রত্যেকটা টপিকে শর্ট নোট তৈরি করার। এবং এই যে ফ্রিতে যারা দেখছো তারা কিন্তু এই ক্লাসটার নিচে কোনো পিডিএফ পাচ্ছ না, কিন্তু যারা পেড ক্লাস দেখছে মানে ওয়েবসাইটে দেখছে তারা কিন্তু তার নিচে এই পুরো ক্লাসে তোমার কিন্তু এটা পেয়ে যাবে। তো তুমি চাইলে কিন্তু খুব সহজেই সেগুলো নিতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।